এই ছেলে, একদম ঘাটটেরামি করবে না। সোজা রাস্তা থেকে ওঠো বলছি। রাস্তা কি তোমার বাবার কেনা প্রপার্টি নাকি যে বললে উঠে দাঁড়াবো? মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি তো, চেয়ারম্যান মোতালেব সাহেবের অতি অহংকারী, বদমেজাজি আর আনস্মার্ট মেয়ে নীলার সাথে। হোয়াট? হাউ ডেয়ার ইউ? আমি আনস্মার্ট? আর তুমি কি? তোমার দাদুর ঘাড়ে বসে খাওয়া একটা আস্ত পরজীবী। সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে গ্রামের মেঠোপথে। কাল রাতের বৃষ্টিতে রাস্তার এক পাশ বেশ কাদামাকা, আর অন্য পাশে শুকনো কালভাটের ওপর পা দুলিয়ে বসে আছে রায়েদ। পরনে তার একটা সাদর ফতুয়া আর জিন্স। সামনেই নিজের গোলাপি স্কুটি নিয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে গ্রামের চেয়ারম্যান মোতালেব সাহেবের একমাত্র মেয়ে নীলা। রায়েদ এই গ্রামেরই পুরনো জমিদার রহমান সাহেবের নাতি, যে বর্তমানে বেকার জীবন কাটাচ্ছে বলে সবাই জানে। কিছুদিন হলো সে আর তার বোন নীলা গ্রামে এসেছে। এর পেছনে একটি রহস্য আছে। পরজীবী শব্দটা বেশি ভারী হয়ে গেল না? ডিকশনারি ঘাটে বের করেছো নাকি? ফাজলামো হচ্ছে আমার সাথে? দেখতে তো রাস্তার ভিখারির মতো লাগে, আবার কথায় এত তেজ কোথা থেকে আসে? ভিখারিরা তো অন্তত মানুষের কাছে হাত পাতে। আমি তো তোমার কাছে কিছু চাইনি। তুমি চাইলেও আমি তোমাকে একটা কানাকড়ি দিতাম না, ফালতু ছেলে কোথাকার। তাই এই ফালতু ছেলের কাছে সকাল সকাল স্কুটি থামিয়ে ঝগড়া করার কি খুব দরকার ছিল? আমি শখ করে ঝগড়া করতে আসিনি। দেখতেই পাচ্ছ রাস্তার এই দিকটা কাদা। তুমি কালভার থেকে সরলে আমি স্কুটি নিয়ে এই দিকে যেতে পারি। আমি তো সরবো না, আমার এখানে বসতে বেশ ভালোই লাগছে, সকালের হাওয়া খাচ্ছি। তুমি কিন্তু আমার মেজাজ চরম খারাপ করে দিচ্ছ রায়েদ। আমার বাবা কে জানো তুমি? চেয়ারম্যান মোতালেব। তা ওনার নাম জপে কি তুমি বেহাস হতে যাওয়ার প্ল্যান করছো নাকি? মুখ সামলে। বাবা শুনলে তোমার ওই বুড়ো দাদু সহ ঘাট ধাক্কা দিয়ে গ্রাম ছাড়া করবে। আমাদের বাড়ির পাশে থাকো বলে বেশি লাই পেয়ে গেছো। লাই তো তুমি পাচ্ছ নীলা। দাদুর জমির ঠিক পাশেই তোমার বাবার ওই চেয়ারম্যান বাড়ি, তাই বলে রাস্তাটা কিন্তু তোমার বাবার না। তুমি সরবে কিনা সেটা শেষবারের মতো বলো। সরবো না। তার মানে আমাকে কাদা মারিয়েই যেতে হবে? তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। অসভ্য ইতর। গ্রামের মানুষ ঠিকই বলে তুমি একটা অপদার্থ। অপদার্থরা অন্তত কাদা মাড়ায় না নীলা। তারা কালভাটে বসে হাওয়া খায়, আর স্মার্ট মেয়েরা কাদা মেখে স্কুটি ঠেলে। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? চালাক না, তবে তোমার চেয়ে একটু বেশিই বুঝি। কি বোঝো তুমি? জীবনে একটা 5 টাকার চকলেট কিনে খাওয়ার যোগ্যতা আছে তোমার? চকলেট তো বাচ্চাদের খাবার। তুমি এখনো চকলেট খাও নাকি? কথা ঘোরাচ্ছ কেন? তোমার তো কোনো ইনকামই নেই। দাদুর পেনশনের টাকায় চলো। তাতে তোমার বাবার তো কোনো ক্ষতি হচ্ছে না। দাদু আমাকে খাওয়াচ্ছে, আমি খাচ্ছি। নির্লজ্জ বেহায়া, তোমার সাথে কথা বলাই আমার পাপ হচ্ছে। তাহলে পাপ না বাড়িয়ে স্কুটিটা কাদার মধ্যে নামিয়ে হাঁটা শুরু করো, রোদের তাপ বাড়ছে। আমি তোমাকে ছাড়বো না রায়েত, এর বদলা আমি নেবই। নীলা রাগে গজগজ করতে করতে বাধ্য হয়ে তার সাথে স্কুটিটা কাদার মধ্যে নামিয়ে দেয়। স্কুটির চাকা পিছলে গিয়ে নীলার দামি সালোয়ারের বেশ কিছুটা অংশে কাদা ছিটকে লাগে। নীলার চোখ দিয়ে প্রায় জল চলে আসার উপক্রম, কিন্তু অহংকারের কারণে সে কিছু প্রকাশ করে না। আমার জামাটা নষ্ট করে দিলে তুমি। আমি তো কাদায় পায়েই দিইনি, নষ্ট তো তুমি নিজেই করলে। আল্লাহ তোমার বিচার করবে। তুমি এই অহংকারের পতন একদিন ঠিকই দেখবে। দোয়া করার জন্য ধন্যবাদ। সাবধানে যেও, আবার স্কুটি সহ কাদার মধ্যে উল্টে পড়ো না। নীলা আর কোনো কথা না বলে স্কুটিটা ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে যায়। রায়েত কালভাটে বসে তার সেই ট্রেডমার্ক ফানি অথচ তীক্ষ্ণ হাসিটা দেয়। কিছুক্ষণ পর নীলা দৃষ্টির আড়াল হতেই রায়েত কালভাট থেকে উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করে সে। প্রায় 15 মিনিট হাঁটার পর সে গ্রামের ছোট বাজারটা এসে পৌঁছায়। সকালের বাজার বেশ সরগরম।
বাজারের একদম শেষ মাথায় কাসেম চাচার ছোট মুদি ও চায়ের দোকান। কাসেম চাচা গ্রামের অত্যন্ত সহজ সরল মানুষ। সারা জীবন খেটে এই দোকানটা দিয়েছে। আসসালামু আলাইকুম কাসেম চাচা, কি খবর আপনার? ওয়ালাইকুম আসসালাম বাবা রায়েত। আর বেশ খবর আর কি, এই তো আল্লাহ যেমন রেখেছে। আপনাকে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। চাচার কি রাতে ঘুমটুম হচ্ছে না নাকি? ঘুম কি আর এই গরিব মানুষের কপালে আছে রে বাবা? তুই বেশ, আমি তোর জন্য কড়া করে এক কাপ লাল চা বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দেন, আপনার হাতের চা না খেলে তো আমার সকালই শুরু হয় না। তোর দাদু কেমন আছে রে রায়েত? পরশুদিন দেখলাম মসজিদে নামাজ পড়তে আসলো, শরীরটা বেশ দুর্বল মনে হলো। দাদুর তো বয়স হয়েছে চাচা, দুর্বল তো হবেই, তবে আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনি আপনার কথা বলেন, দোকানে তো বিস্কুটের বয়াম সব খালি দেখছি। আর বলিস না বাবা, মহাজন নতুন করে কোনো মাল দিচ্ছে না। কেন, আগের টাকা শোধ করেননি? কি দিয়ে শোধ করব বল, বেচে কেনা তো নেই। তা মহাজন কত টাকা পাই আপনার কাছে? আসল তো ছিল মাত্র 20,000, কিন্তু ওই যে সুন্দরের ওপর সুদ চাপিয়ে এখন নাকি সেটা 60,000 হয়ে গেছে। 60,000? এ তো রীতিমতো ডাকাতি। আপনি কিছু বললেন না? গরিব মানুষের মুখের কথার কি কোনো দাম আছে রে বাপ? আমি তো গ্রামের চেয়ারম্যান মোতালেব সাহেবের কাছেও গিয়েছিলাম বিচারের আশায়। ওই বদমাস চেয়ারম্যান কি বলল? চেয়ারম্যান সাহেব তো মহাজনেরই লোক। তিনি উল্টো আমাকে ধমক দিয়ে বললেন, টাকা নিয়েছিস যখন শোধ তো করতেই হবে। বুঝতে পারছি। তা এই 60,000 টাকা এখন কিভাবে দিবেন? আমি তো চোখে অন্ধকার দেখছি বাবা। সামনে মাসে আমার বড় মেয়ের ফাতেমার বিয়ে, বিয়ের বাজার করব নাকি মহাজনের টাকা দেব কিছুই বুঝতে পারছি না। ফাতেমা আবুর বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে তো বলেননি। কাল রাতেই তো কথা পাকাপাকি হলো। ছেলে মানিকগঞ্জের শিবালয় থানায় একটা ছোট চাকরি করে, খুব ভালো ছেলে। মাশাল্লাহ, এটা তো খুব ভালো খবর চাচা। মিষ্টি কবে খাওয়াচ্ছেন? আল্লাহ যদি রহমত করে মহাজনের ঝামেলা মিটে গেলে সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আল্লাহ ভরসা চাচা, চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি বরং চায়ের সাথে আমাকে একটা টোস্ট বিস্কুট দিন। কাসেম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বয়াম থেকে একটা টোস্ট বিস্কুট বের করে রায়েদের হাতে দেন। রায়েদ আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। এমন সময় একটা মোটরসাইকেল এসে দোকানের সামনে সজোরে ব্রেক কষে। মোটরসাইকেল থেকে নামে কালু। কালু গ্রামের লোকাল মাস্তান এবং ওই মুদি মহাজনের ডান হাত, আর নীলার বাবার হয়েও কাজ করে। পরনে ময়লা শার্ট প্যান্ট আর মুখে পানের দাগ। কালুর সাথে আরও দুজন চামচা রয়েছে। কিরে কাশেম বুইরা, তুই নাকি মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করছস? আস্তে কথা বলুন কাকু, বাবা দোকানে কাস্টমার বসে আছে। তোর দোকানের কাস্টমারকে আমি গনায় ধরি নাকি? ওই ছোকরা তো রহমান বুড়োর নাতি, ও নিজেরই তো খাওয়ার মুরদ নাই। মুরদ না থাকলেও কাসেম চাচার চা কিন্তু সেই লেভেলের কড়া। খাবে নাকি কালু ভাই? তুই চুপ থাক ফকিন্নির পুত, তোর সাথে আমার কোনো কথা নাই। আরে ভাই রাগ করে কেন? ফ্রি চা খাওয়াতে চাইলাম, তাও মেজাজ দেখাও। রায়েত তুই চুপ কর বাবা, তুই থাম। শোন কাশেম, মহাজন আমাকে পাঠাইছে কাল বিকালের মধ্যে 60,000 টাকা পুরোটা রেডি রাখবি, নইলে তোর মেয়ের বিয়ে তো হবেই না, তোকে এই গ্রাম ছাড়া করবো আমি। কাকু, বাবা মহাজনকে একটু বলো না আমাকে আর 2টা মাস সময় দিতে। মেয়ের বিয়েটা পার হয়ে গেলে আমি কিস্তিতে সব শোধ করে দেব। মহাজন কি তোর শ্বশুর লাগে যে তোকে সময় দিব? টাকা কালকের মধ্যেই চাই, নইলে তোর এই পচা দোকান আমি নিলামে তুলব। দোহাই লাগে বাবা, আমার পেটে লাথি মারিস না। এই দোকান ছাড়া আমার আর কোনো সম্বল নাই। সম্বল নাই তো শখ করে মাইয়া বিয়ে দেওয়ার দরকার কি? টাকা না দিলে কালকে আইসা তোর দোকানের সব মাল আমি ট্রাকে তুইলা নিয়ে যাবো। কালু ভাই একটা কথা বলবো? কি বলবি তুই ফকিন্নির পুত?
দোকানে তো মাল বলতে গেলে কিছু নেই, ওই দুটো বয়ামে কয়েকটা বিস্কুট আর কিছু চকলেট আছে। ট্রাক ভাড়া করে এগুলো নিলে তো ট্রাকের ভাড়াই উঠবে না, লস হয়ে যাবে না মহাজনের? তুই আমার সাথে মস্কারা করস? তোর কলিজা তো দেখি অনেক বড় হয়ে গেছে। মস্করা তো তুমি করছো ভাই, একজন মুরব্বী মানুষকে এভাবে হুমকি দিচ্ছ, পাপ হবে না তোমার? পাপ পুণ্যের হিসাব আমি তোর কাছে শিখমু নাকি? তুই যদি এখন এই দোকান থেকে না যাস, তোর হাড্ডি আমি ভাঙ্গা দিমু। হাড্ডি ভাঙলে তো ডাক্তার দেখাতে হবে, সেই টাকা কি মহাজন দেবে? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস ছোকরা। আমার হাত কিন্তু খুব চুলকাইতেছে। হাত চুলকালে ডার্মাটোলজিস্ট দেখাও কালু ভাই, মলম দিয়ে দিবে, ঠিক হয়ে যাবে। রায়েদের এরকম ফানি এবং তাচ্ছিল্য ভরা কথা শুনে কালু রাগে কাঁপতে থাকে। সে রায়েদের দিকে তেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই কাশেম চাচা মাঝখানে দাঁড়িয়ে যান। ওর গায়ে হাত তুলিস না, ও বাচ্চা ছেলে, না বুঝে কথা বলে ফেলেছে। আজকে তোর জন্য ওরে সাইরা দিলাম কাশেম। কালকে যদি টাকা না পাই, তাহলে তোর সাথে এই ছোকরারেও আমি জ্যান্ত পুত্তা ফেলবো। কালকের দিন তো আসতে হবে কালু ভাই, দুনিয়া তো গোল, কখন কি হয় কে বলতে পারে। কালু আর কোনো কথা না বলে রাগে গজরাতে গজরাতে তার চামচাদের নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়। কাশেম চাচা ভয়ে থরথর করে কাঁপছেন। তুই এই কাজটা ঠিক করলি না রায়েদ, কালু অনেক খারাপ লোক, ও তোকে একবার টার্গেট করবে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না চাচা, আমি আমারটা ঠিকই সামলাতে পারবো। কিন্তু আমার এখন কি হবে বাবা? কালকের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? আল্লাহর উপর ভরসা রাখেন চাচা, তিনি কাউকে খালি হাতে ফেরান না। তুই এখন বাড়ি যা বাবা, কালু যদি আবার ফিরে আসে তাহলে বিপদ হবে। চা তো শেষ হয়নি চাচা, চাটা শেষ করে তারপর যাচ্ছি। রায়েত খুব শান্তভাবে চায়ের কাপে শেষ চুমুক দেয়। তার মুখে এখনও সেই ফানি হাসিটা লেগেই আছে, কিন্তু কাপটা বেঞ্চের উপর রাখার সময় তার চোখের দৃষ্টি হঠাৎ পুরোপুরি বদলে যায়। সেখানে আর কোনো বেকার ছেলের সারল্য নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক শিকারী বাজ পাখির তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর চাহনি। কালু বা মহাজন কেউই জানে না যে তারা আজ কার সাথে পাঙ্গা নিয়েছে। রায়েত পকেট থেকে ৫,০০০ টাকার একটা কয়েন বের করে টেবিলের উপর রেখে ধীর পায়ে দোকানের বাইরে পা বাড়ায়। সকালে সেই ঘটনার পর রায়েত দোকান থেকে বেরিয়ে দাদুর বাড়ির দিকে রওনা দেয়। দুপুরের কড়া রোদ ততক্ষণে চারপাশের পরিবেশকে বেশ গরম করে তুলেছে। বাড়ির পাশেই বিস্তৃত সবুজ মাঠ, যেখানে গ্রামের কৃষকেরা কাজ করছে। রায়েদের ছোট বোন রিয়া, যার বয়স মাত্র ১৮, সে শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এই গ্রামের প্রকৃতি পেয়ে রীতিমতন আনন্দে ভাসছে। ইস, প্রজাপতিটা কত সুন্দর, আমাকে ধরতেই হবে। রিয়া প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে মাঠের একপাশে থাকা ছোট একটা ডোবার কাছে চলে যায়। কাল রাতের বৃষ্টির কারণে ডোবার চারপাশের মাটি বেশ পিচ্ছিল আছে। রিয়া প্রজাপতির দিকে তাকিয়ে এগোতে গিয়ে হঠাৎ তার পা পিছলে যায়। মাগো বাঁচাও! রিয়া প্রায় ডোবার কাদা পানিতে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই একজোড়া শক্ত হাত তাকে খপ করে ধরে ফেলে। গ্রামের খেটে খাওয়া সাধারণ ছেলে শুভ, রোদে পোড়া তামাটে গায়ের রং, পেশিবহুল শরীর আর চোখে মুখে এক অদ্ভুত সারল্য। সাবধানে দেখে হাঁটেন না কেন? আর একটু হলেই তো কাদায় হাবুডুবু খেতেন। ও মাই গড, থ্যাংক ইউ। আপনি না থাকলে তো আমার নতুন ড্রেসটার 12টাই বেজে যেত। নতুন ড্রেস বাঁচানোর চিন্তা বাদ দিয়ে নিজের হাত পা বাঁচানোর চিন্তা করেন। গ্রামের রাস্তাঘাট শহরের মতো না। রিয়া সোজা হয়ে দাঁড়ায়। সে শুভর দিকে তাকিয়ে রীতিমতন মুগ্ধ হয়ে যায়। শুভর শার্টের হাতা গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। রিয়ার কাছে মনে হয় সে যেন কোনো উপন্যাসের নায়কের দেখছে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম শুভ, আর ভাইয়া ডাকার দরকার নেই, আমি আপনার ভাই হই না। তা তো বটেই, আপনি তো আমার লাইফ সেভার। তার লাইফ সেভার আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, মানে আপনার কি কোনো গার্লফ্রেন্ড বা বউটও আছে নাকি? এসব কি ধরনের কথা? আমি খেটে খাওয়া মানুষ, আমার এসবের সময় কই। বাহ, তার মানে লাইন ক্লিয়ার। তা শুভ সাহেব,
আপনি আমাকে কবে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন শুনি? কি, আমার বাড়িতে কেন যাবেন আপনি? মাথা কি খারাপ হয়ে গেছে? মাথা তো খারাপ হবেই, এমন হ্যান্ডসাম একটা ছেলে আমাকে ডোবা থেকে তুললো, প্রেমে না পড়ে কি থাকা যায় নাকি? আস্তাগফিরুল্লাহ, আপনি রহমান দাদুর নাতনি না? আপনাদের মতো বড় ঘরের মেয়ের মুখে এসব কথা মানায় না। বড় ঘরের মেয়ে তো কি হয়েছে, আমার মন তো আর বড় ঘরের না। আমি তো আপনার মতো সিম্পল ছেলেকেই খুঁজছিলাম। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি যাই, আমার খেতে অনেক কাজ আছে। আরে শুনুন না, ক্ষেতের কাজ তো পরেও করা যাবে, একটু দাঁড়িয়ে কথা তো বলতে পারেন। আমার আপনার সাথে কোনো কথা নেই। আর খবরদার, এইসব কথা গ্রামের কাউকে বলবেন না, মান ইজ্জত সবই যাবে। শুভ লজ্জায় আর অস্বস্তিতে সেখান থেকে প্রায় দৌড়েই পালিয়ে যায়। রিয়া শুভ যাওয়ার পথের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সে বুঝতে পারে এই গ্রামের জীবনটা তার ভাবনা চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পালিয়ে কোথায় যাবে শুভ সাহেব? আমি রিয়া তালুকদার, যা চাই তা তো আদায় করেই ছাড়ি। অন্যদিকে গ্রামের আর এক প্রান্তে চেয়ারম্যান মোতালেবের বিশাল দোতলা বাড়ি। দুপুরবেলা মোতালেবের বাড়ির ড্রয়িং রুমে এক গোপন বৈঠক চলছে। মোতালেবের সাথে বসে আছে গ্রামের কয়েকজন দুর্নীতিবাজ, মাতব্বর এবং লোকাল মাস্তান কালু। তাহলে কালু, কাশেমের টাকার ব্যাপারে কি খবর? চেয়ারম্যান সাহেব, মহাজন তো পুরাই খেপা। কাশেম রে কালকের মধ্যে টাকা দিতে কইছি, কিন্তু ওই রহমান বুইরার নাতি রায়েদ সে আবার মাঝখানে আইসা বাগড়া দিয়েছিল। রাইত, ওই অপদার্থ বেকার ছেলেটা, ও আবার কি বাগড়া দিবে? আরে সাহেব, ওই ছেকরার তো কথার তেজ অনেক। আমারে তো রীতিমতো অপমান কইরা ছাড়ছে। ওর এত সাহস, ও জানে না এই গ্রামের মোতালেবের কথার উপরে কেউ কথা বলতে পারে না? আমি তো ওরে সাইজ করতে চাইছিলাম, কিন্তু কাশেম আইসা মাঝখানে পড়ায় সাইরা দিলাম। ভালো করেছিস, ওর হিসাব আমি একসাথে মেটাবো। তোরা আগে রহমানপুরের জমির ব্যাপারটা বল, কত দূর এগোলো? চেয়ারম্যান সাহেব, বুড়ো তো সহজে জমি ছাড়বে না, ওইটাই তো ওদের শেষ সম্বল। ছাড়বে না মানে কি? মোতালেব যা চায় তা তো আদায় করেই ছাড়ে। ওই জমির উপর আমি মার্কেট বানাবো। কিন্তু সাহেব, রায়েত আর ওর বোন রিয়া তো এখন বাড়িতে আছে। ওদের সামনে জোর করে জমি দখল করা কি ঠিক হবে? আরে রাখো ওই দুই ভাই বোনকে, বেকার ছেলে আর দুধের শিশু, ওদের ভয় দেখি গ্রাম থেকে তাড়ানো কোনো ব্যাপারই না। তাহলে সাহেব, আমি কি আজ রাতেই পোলাপাইন নিয়ে যাবো? বুইরারে একটু ভয় দেখাইলে এমনিই দলিলে সাইন করে দিব। আজ রাতেই যাবে, তবে সাবধান, কেউ যেন ট্রেন না পায়। কাজটা খুব সাইড লোনে করতে হবে। আপনি কোনো চিন্তা করেন না সাহেব, কালকের সূর্য ওঠার আগেই ওই জমি আপনার নামে হইয়া যাইব। গুড। আর ওই রায়েত ছোকরাকে একটু বেশি করে শিক্ষা দিবি, ও যেন কালকের পর আর এই গ্রামে মুখ দেখাতে না পারে। মোতালেব একটা শয়তানি হাসি দেয়। কালু এবং অন্য মাতব্বররাও সেই হাসিতে যোগ দেয়। নীলা ওপরের বারান্দা থেকে লুকিয়ে এইসব কথাই শুনছিল। রায়েতকে শিক্ষা দেওয়ার কথা শুনে তার মনের ভেতর অদ্ভুত এক মিশ্র অনুভূতি তৈরি হয়। সে রায়েতকে ঘৃণা করে, কিন্তু রায়েতের কোনো বড় ক্ষতি হোক সেটা সে মন থেকে চাইছে না। বাবা এটা কি করছে? রায়েতকে ভয় দেখানো তো ঠিক আছে, কিন্তু জমি দখল করা এটা তো অন্যায়। আমি কি বাবাকে বাধা দেব? না থাক, ওই অহংকারী রায়েদের একটু শিক্ষা পাওয়া উচিত। আমি বরং স্কুটিটা মেকানিকের কাছে দিয়ে আসি গিয়ে। ওই রায়েত তো নষ্ট করে দিয়েছিল সকালে। বিকেলের দিকে চারপাশের পরিবেশ বেশ শান্ত। দাদুর পুরনো জমিদার বাড়ির ছাদে একা দাঁড়িয়ে আছে রায়েত। তার হাতে একটা অত্যাধুনিক হাইটেক কমিউনিকেটর ডিভাইস, যা সাধারণ কোনো মোবাইল ফোন নয়। এটি এমন এক প্রযুক্তি যা ট্র্যাক করা অসম্ভব। হ্যালো ডেভিড, ওয়াল স্ট্রিট চুক্তির আপডেট কি? বস, চুক্তিটি সম্পূর্ণ হয়েছে। $2 বিলিয়ন সফলভাবে আমাদের সেকেন্ডারি অ্যাকাউন্টগুলোতে স্থানান্তর করা হয়েছে। অসাধারণ। ভিক্টরের গতিবিধির উপর কড়া নজর রাখুন, সে হয়তো বোকামি করার চেষ্টা করবে। বুঝেছি বস, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়েছে। স্থানীয় বকবক কিসের?
আমরা আপনার এলাকায় কিছু স্থানীয় কথাবার্তায় শুনেছি, মনে হচ্ছে একদল স্থানীয় গুন্ডা আজ রাতে আপনার দাদা সম্পত্তিতে হামলার পরিকল্পনা করছে। তারা তাকে জমিটি তাদের নামে লিখে দিতে বাধ্য করতে চায়। ও তাই নাকি? এর পেছনে কে? মোতালেব নামের একজন স্থানীয় রাজনীতিবিদ। আমি কি হুমকিটি নিষ্ক্রিয় করতে শ্যাডো টিমকে পাঠাবো? না ডেভিড, ওদের আসতে দাও। আমার মনে হয় সময় এসেছে এই গ্রামের বোকাদের একটা ছোট প্রদর্শনী দেব। যখন তুমি ভুল লোকের সাথে ঝামেলা করলে কি হয়। আপনার যা ইচ্ছা বস, নিরাপদে থাকবেন। আমি সবসময় করি, ওভার অ্যান্ড আউট। রায়েত ফোনটা পকেটে রেখে দেয়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক রহস্যময় হিমশীতল হাসি। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। চেয়ারম্যান মোতালেব, তুমি তো আমার দাদুর সম্পত্তিতে হাত দিচ্ছ। তুমি জানো না, তুমি আসলে একটা ঘুমন্ত ড্রাগনকে জাগিয়ে তুলছো। আজ রাতের পর তোমার অহংকার আর ক্ষমতা দুটোই আমি মাটিতে মিশিয়ে দেব। এমন সময় ছাদের দরজার কাছে রিয়ার গলার আওয়াজ শোনা যায়। ভাইয়া, তুমি এখানে একা একা কি করছো? এই তো একটু বাতাস খাচ্ছি। তুই এত হাঁপাচ্ছিস কেন? আরে ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল, মানে একটা সিক্রেট। তোর আবার কিসের সিক্রেট? কোনো ঝামেলা করেছিস নাকি? আরে না, ঝামেলা না, আসলে আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। কি, প্রেমে পড়ে গেছিস? কার প্রেমে? ওই আমেরিকান ছেলের, জসিমের? আরে দূর, জসিম তো একটা আস্ত বোরিং ছেলে। আমি এই গ্রামের একটা ছেলের প্রেমে পড়েছি, নাম শুভ। গ্রামের ছেলে? শুভ? তাই এই শুভ সাহেব করে কি? এই তো কৃষিকাজ করে, খুব সিম্পল। কিন্তু ভাইয়া, ছেলেটা জাস্ট ওয়াও, একদম হিরোদের মতো। বুঝতে পেরেছি, তুই তো দেখি গ্রামের হাওয়ায় একেবারে পাগল হয়ে গেছিস। পাগল তো হয়েই গেছি, কিন্তু ভাইয়া, ছেলেটা খুব লাজুক, আমাকে তো পাত্তাই দিতে চাই না। পাত্তা দেবে না মানে? তুই রিয়া তালুকদার, তোর দিকে তাকানোর সাহসই তো কারো নেই। তুমি কিন্তু ওকে কিচ্ছু বলবে না, আমি নিজেই ওর ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা পারিস কর, কিন্তু সাবধানে থাকিস। আমি তো সাবধানেই আছি, কিন্তু ভাইয়া, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আমি? না তো, আমি আবার কি নিয়ে চিন্তা করব? তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি বড় কোনো প্ল্যান করছো। আমি জানি তুমি যখন এরকম শান্ত থাকো, তখন আসলে কোনো বড় সাইক্লোন আসতে চলেছে। সাইক্লোন তো একটা আসবেই রিয়া, তবে সেটা গ্রামের জন্য না, কিছু অহংকারী মানুষের জন্য। তুই এখন নিচে যা, আমি একটু পরে আসছি। রিয়া মাথা নেড়ে ছাদ থেকে নিচে চলে যায়। রায়েত আবার আকাশের দিকে তাকায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আজ রাতের আধারে এমন কিছু ঘটতে চলেছে যা এই গ্রামের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। রায়েতের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন অন্ধকারের মাঝে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। বিকেলের আকাশটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। গরমের পর এই আচমকা কালবৈশাখীর পূর্বাভাসে গ্রামের মানুষজন দ্রুত নিজেদের বাড়ির দিকে ছুটতে শুরু করে। অন্যদিকে নীলা গ্রামের বাজারের দিক থেকে হেঁটে ফিরছিল। সকালে স্কুটি কাদায় পড়ে নষ্ট হওয়ায় সেটা মেকানিকের কাছে দিয়ে আসতে হয়েছিল। সে বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই হুড়মুড় করে তুমুল বৃষ্টি নেমে পড়ে। উফ, এই অসময়ে আবার বৃষ্টি আসার কি দরকার ছিল? পুরো ভিজে গেলাম তো। নিজেকে বৃষ্টির ছাড় থেকে বাঁচাতে নীলা দৌড়ে রাস্তার পাশের একটা পুরনো পরিত্যক্ত মাটির চালার নিচে আশ্রয় নেয়। জায়গাটা এতই সরু যে একজন মানুষ ঠিকমতো দাঁড়াতেই পারে না। নীলা তার ভেজা ওড়নাটা ঠিক করতে যাবে, ঠিক তখনই চালার নিচে আরেকজনের উপস্থিতি টের পেয়ে সে চমকে ওঠে। তুমি তুমি এখানে কি করছো? বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছি। নাকি তোমার মনে হচ্ছে আমি এখানে সুইমিং প্র্যাকটিস করতে এসেছি? ফাজলামি করো না তো একদম। তুমি আমাকে ফলো করে এখানে এসেছো, তাই না? আমার খেয়ে দিয়ে আর কাজ নেই তো, তাই তোমাকে ফলো করে এই পচা চালার নিচে আশ্রয় নিয়েছি। লজিক্যাল কথা বলো নীলা। তুমি এখান থেকে যাও রায়েত, আমি তোমার সাথে এক ছাদের নিচে থাকতে চাই না। ছাদ কই? এটা তো একটা ভাঙা চালা।
আর আমি যাব কোথায়? দেখতে পাচ্ছ না বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো আমার কি, তুমি ভিজতে ভিজতেই যাও। এমনিতেও তো বেকার মানুষ, বৃষ্টিতে ভিজলে তোমার তো আর কোনো কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যাবে না। তা অবশ্য ঠিক, তবে তোমার বাবার মতো চেয়ারম্যানের মেয়ের সাথে এক চালার নিচে দাঁড়িয়ে থাকার সুযোগ কি রোজ রোজ মেলে? মুখ সামলে কথা বলবে। তুমি আমার থেকে দূরে যাও, তোমার গা থেকে তো গরিব গরিব গন্ধ আসছে। গরিবের গন্ধ? ইন্টারেস্টিং। তো বড় লোকের গা থেকে কেমন গন্ধ আসে? পারফিউম মেশানো ইগোর গন্ধ? তোমার মতো ছোট লোকের সাথে কথা বলাই আমার ভুল। তুমি সরো, আমি চলে যাব। নীলার আগে গজগজ করতে করতে চালা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ঠিক তখনই প্রচণ্ড জোরে একটা বাজ পড়ে। নীলা ভয়ে চিৎকার করে পিছিয়ে আসে আর সরাসরি রায়েতের বুকের ওপর আছড়ে পড়ে। রায়েত 2 হাত দিয়ে নীলাকে শক্ত করে ধরে ফেলে। বাহ, তুমি তো দেখছি বৃষ্টির চেয়েও বেশি গতিতে আমার বুকে ঝাঁপিয়ে পড়লে। এত ভয় পাও নাকি? ছাড়ো আমাকে, অসভ্য ছেলে। গায়ে হাত দিচ্ছ কেন? আমি গায়ে হাত দিলাম কোথায়? তুমি এই তো এসে আমার উপর পড়লে। এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই, তুমি তো কাদার মধ্যে গিয়ে পড়বে। জায়গাটা এত সরু হওয়ায় রায়েত নীলাকে ছেড়ে দিলেও দুজনের মধ্যে দূরত্ব প্রায় শূন্য। বৃষ্টির ছাদ থেকে বাঁচাতে রায়েত নীলাকে প্রায় চালার দেওয়ালের সাথে চেপে ধরে। নীলার পিঠ দেওয়ালের সাথে ঠেকে আছে আর সামনে রায়েদের সুটাম বেশি বহুল শরীর। তুমি তুমি আমার এত কাছে কেন আসছো? দূরে যাও। দূরে যাওয়ার তো জায়গা নেই নীলা। আর তাছাড়া তুমি এত কাঁপছো কেন? শীত লাগছে নাকি? নাকি আমাকে এত কাছে দেখে নার্ভাস হয়ে গেছো? আমি নার্ভাস হতে যাব কেন? তুমি নিজেকে কি ভাবো, জনি ডেপ? জনি ডেপ না হলেও আমি রায়ের তালুকদার। আর আমার চোখের দিকে তাকিয়ে দেখো, নার্ভাস তুমি ঠিকই হচ্ছ। রায়েদের তীক্ষ্ণ নেশা ধরা চোখ দুটো নীলার চোখের ওপর স্থির। নীলা চেষ্টা করেও রায়েদের চোখ থেকে নিজের চোখ সরাতে পারছে না। রায়েদের উষ্ণ নিঃশ্বাস নীলার মুখে পড়ছে। নীলার অহংকারী মন চাইলেও রায়েদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছে না। একটা অদ্ভুত অচেনা অনুভূতি নীলার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। রায়েদ, প্লিজ আমাকে যেতে দাও। কোথায় যাবে? বৃষ্টি তো থামার কোনো নামই নেই। আর তুমি যে এই মুহূর্তে আমার এত কাছাকাছি আছো, এটা কিন্তু তোমার অহংকারের জন্য বেশ বিপজ্জনক। কি কি বলতে চাইছো তুমি? রায়েদ তার ডান হাতটা নীলার কোমরে রাখে। নীলার পুরো শরীর ছ্যাদ করে ওঠে। রায়েদের হাতের স্পর্শ নীলার ভেজা কামিজ ভেদ করে সরাসরি তার ত্বকে অনুভব হচ্ছে। রায়েদ নীলাকে আরেকটু নিজের দিকে টেনে নেয়। দুজনের শরীর এখন পুরোপুরি একে অপরের সাথে লেগে আছে। তোমার এই অহংকার, এই রাগ, এগুলো শুধু বাইরের খোলস নীলা। ভেতর থেকে তুমি ঠিকই এই জানো যে আমার স্পর্শ তোমাকে পাগল করে দিচ্ছে। তুমি তুমি খুব খারাপ রায়েদ। তুমি আমার ইগো নিয়ে খেলছো। ইগো নিয়ে খেলা তো সবে শুরু করলাম, তবে তোমার এই ভেজা ঠোঁট আর কাঁপা কাঁপা শরীর দেখে মনে হচ্ছে তুমি এই খেলাটা বেশ এনজয় করছো। নীলা আর কোনো কথা বলতেই পারে না। সে চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ওঠানামা বেড়ে যায়। রায়েদ নীলার মুখের একদম কাছে মুখ নিয়ে আসে। নীলা ভাবে রায়েদ হয়তো তাকে চুমু খাবে, কিন্তু রায়েদ হঠাৎ করে নীলার কান ঘেঁষে একটা ফানি অথচ সেক্সুয়াল কমেন্ট করে। আজকের মতো তোমার হার্টবিট এতটুকুই থাক, বেশি বাড়লে আবার চেয়ারম্যান সাহেবকে ডাক্তার ডাকতে হবে। রায়েদ নীলাকে ছেড়ে দিয়ে চালার বাইরে প্রবল বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায়। নীলা চোখ খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রায়েদ একবার পেছন ফিরে মুচকি হেসে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করে। নীলার বুকের ভেতর তখন এমন এক ঝড় বইছে যা বাইরের কালবৈশাখী চেয়েও ভয়ঙ্কর। সে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। এটা কি হলো? আমি কেন ওকে বাধা দিলাম না? আমি কি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি? না না, এটা হতে পারে না। ও তো একটা বেকার ফালতু ছেলে। বৃষ্টি থামার পর নীলা যখন বাড়ি ফেরে তখন সন্ধে ঘনিয়ে এসেছে। এদিকে দাদুর পুরনো জমিদার বাড়িতে আরেক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে। বারান্দায় একটা পুরনো ইজি চেয়ারে বসে আছেন রহমান দাদু। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রায়েদ বাড়ি ফিরে সোজা দাদুর কাছে আসে। দাদু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে?
কেউ কিছু বলার বাকি রেখেছে নাকি রে ভাইয়া? সারা গায়ের লোক আমাকে নিয়ে হাসাহাসি করে। হাসাহাসি করবে কেন? তোমার মতো সম্মানিত মানুষকে নিয়ে হাসার সাহস কার আছে এই গ্রামে? সম্মান কি আর আছে রে? একটু আগে মোতাবেরের লোক কালু এসে বলে গেছে আমি যেন আমার এই শেষ সম্বলটুকু, আমার এই বাড়িটা যেন ওদের নামে লিখিয়ে দিই, নইলে নাকি ওরা আমাকে জোর করে বের করে দিবে। কালু এত বড় কথা বলেছে? তুমি চিন্তা করো না দাদু, মোতালেবের এত ক্ষমতা হয়নি যে রহমান তালুকদারের গায়ে হাত দেয়। তোর তো বয়স কম রে ভাইয়া, তুই তো বুঝবি না এই গ্রামের মানুষের নোংলা রাজনীতি। আজ যদি আমার ছেলেটা তোর বাবা থাকতো তাহলে কি মোতালেব এই সাহস পেত? বাবার কথা কেন বলছো দাদু? বাবা তো আমাদের এখানে পাঠালো তোমার সাথে দেখা করতে। বাবা তো তার ব্যবসা নিয়ে ব্যস্ত ঢাকায়। ব্যবসা? ঢাকা শহরের ওই ছোটখাটো ব্যবসা দিয়ে এই জানোয়ারদের সাথে পারা যায়? 25 বছর আগে ও আমার সাথে রাগ করে বাড়ি ছাড়লো, তারপর থেকে তো ওই ঢাকাতে পড়ে আছে, কোনোদিন ফিরেও তাকালো না এই গ্রামের দিকে। দাদু জানেন না যে তার ছেলে ঢাকায় নয়, বরং আমেরিকায় বসে বিশ্বের অন্যতম বড় বিলিয়নিয়ার সাম্রাজ্য চালাচ্ছে। রায়ের দাদুকে শুধু এইটুকুই বুঝিয়েছে যে তারা ঢাকায় সাধারণ জীবনযাপন করে। রায়ের দাদুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে। দাদু, বাবা হয়তো এখানে নেই, কিন্তু আমি তো আছি। তুমি আমাকে এত দুর্বল ভাবছো কেন? তুই তো একটা বাচ্চা ছেলে রে, তুই কি করবি ওদের সাথে? মোতালেবের অনেক ক্ষমতা, অনেক টাকা। ক্ষমতা আর টাকা থাকলেই তো সব হয় না দাদু। তুমি শুধু দেখে যাও এই রায়ের তালুকদার কি করতে পারে। না ভাইয়া, আমি কোনো ঝামেলা চাই না, তোরা ঢাকা চলে যা, আমি বরং ওই মোতালেবের কাছে জমিটা বিক্রি করে দিই। কখনো না দাদু, এই জমি আমাদের তালুকদার বংশের সম্মান। এই সম্মান আমি কিছুতেই ধুলোয় মিশতে দেব না। কিন্তু কালু তো আজ রাতে আসবে বলেছে, ওরা যদি কিছু করে বসে? আসতে দাও ওদের, আমি তো চাই ওরা আসুক। আজ রাতে ওরা বুঝবে রহমান তালুকদারের নাতির আসল ক্ষমতা। রায়েদ দাদুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দাদু রায়েদের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকেন। রায়েদ দাদুর মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু তার চোখ দুটো অন্ধকারের দিকে স্থির হয়ে আছে। রায়েদ মনে মনে বলে, বাবা আজ আমেরিকা রুল করছে দাদু, আর তুমি ভেবো না তোমার এই নাতি দুর্বল। আজ রাতের পর থেকে এই গ্রামের প্রতিটি ধুলোকণা জানবে রায়ের তালুকদারকে। মোতালেব, তোমার অহংকারের পতন আজ রাতেই শুরু হবে। রাত গভীর হতে থাকে। দাদুর বাড়ির চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা, কিন্তু এই নিস্তব্ধতা যেন আসন্ন কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। রায়েদ তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে পকেট থেকে সেই হাইটেক কমিউনিকেটর ডিভাইসটা বের করে। স্ক্রিনে একটা লাল রঙের অ্যালার্ট ব্লিঙ্ক করে। আমেরিকার আন্ডারওয়ার্ল্ডের ডন ভিক্টর তার চাল চালতে শুরু করেছে। আজ রাতের খেলাটা শুধু গ্রামের মোতালেবের সাথেই নয়, বরং আমেরিকার সেই অন্ধকারের সাথেও হতে চলেছে। রায়েদের ঠোঁটে ফুটে ওঠে সেই চেনা হিম শীতল আসি। রাত 12টা, গ্রামের চারপাশ নিস্তব্ধ। এমন সময় হঠাৎ করে পুরো গ্রামের বিদ্যুৎ চলে যায়। গুটগুটি অন্ধকারে ঢেকে যায় তাদের পুরনো জমিদার বাড়ি। মোতালেবের পাঠানো কালু আর তার 4 চামচা হাতে রামদা আর লাঠি নিয়ে নিঃশব্দে বাড়ির সীমানার ভেতরে ঢোকে। সবাই সাবধানে পা ফালাবি, রহমান বুইরা যেন টেরো না পায়। সোজা ওর ঘরে ঢুকুম, দলিলের সাইন নিমুম, আর ওই ছোকরা রায়েদ্রে বাইন্দা রাইখা আমু। কালু ভাই, এ তো অন্ধকার কেন? কিছু তো দেখতাছি না। চুপ কর গাধা, অন্ধকারে কাজ করন তো সোজা চল, ওই তো বুইরার ঘর। কালু আর তার লোকেরা দাদুর ঘরের দিকে এগোতে থাকে, কিন্তু তারা জানে না অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। রায়েদ বাড়ির বারান্দার একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে। তার চোখে নাইট ভিশন কন্ট্যাক্ট লেন্স, যা অন্ধকারেও তাকে দিনের মতন দেখতে সাহায্য করছে। দরজা ভাঙার দরকার নেই, জানালা দিয়ে ঢুকমু। এই তুই জানালার গ্রিলটা ধর তো। চামচা এক জানালার গ্রিল ধরার জন্য হাত বাড়াতেই
হঠাৎ একটা শক্ত হাত তার গলা চেপে ধরে। কোনো শব্দ করার আগেই রায়েত এক ঝটকায় তাকে শূন্য তুলে আছাড় মারে। চামচা এক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কি রে, কি হইলো? শব্দ হইলো কিসের? কালু ভাই মনে হয় মফিজ পড়ে গেছে। মফিজ? এই মফিজ, কথা কস না কে? কালু টর্চ জ্বালাতে যাবে, ঠিক তখনই অন্ধকারে একটা তীক্ষ্ণ শীষের আওয়াজ শোনা যায়। রায়েত আমেরিকান স্পেশাল ফোর্সের ট্রেনিং কাজে লাগিয়ে বিদ্যুতের বেগে মুভ করতে থাকে। সে চামচা টুয়ের হাত মুচকে ধরে তার রামদাটা ফেলে দেয় এবং তার বুকে এমন একটা লাথি মারে যে চামচা টু প্রায় 5 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। ভূত? কালু ভূত? ভূতে ধরছে? আমি জামুগা, আমারে ছাইড়া দে। চামচা 3 দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু রায়েদ তার পা ধরে তাকে শূন্যে ঝুলিয়ে দেয়। তারপর তাকে মাটিতে এমনভাবে আছাড় মারে যে তার পায়ের হাড় ভাঙার মটমট শব্দ স্পষ্ট শোনা যায়। মাত্র 3 সেকেন্ডের মধ্যে কালুর 3 জন লোক পঙ্গু হয়ে মাটিতে পড়ে কোকাচ্ছে। কে? কে তুই? সামনে আয়, আমার হাতে কিন্তু রামদা আছে। রামদা তো তোর হাতে কালু, কিন্তু তোর প্রাণ তো আমার হাতে। তুই তুই রায়েদ? তোর এত সাহস? সাহস তো তুই দেখাচ্ছিস কালু। রহমান তালুকদারের বাড়িতে রাতের অন্ধকারে ঢুকেছিস, এর শাস্তি কি জানিস? রায়েদ বিদ্যুৎ গতিতে কালুর সামনে এসে দাঁড়ায়। কালু রামদা দিয়ে কোপ মারার চেষ্টা করে, কিন্তু রায়েদ এক হাতে রামদাটা আটকে নেয়। তারপর কালুর গলার ধরে তাকে শূন্যে তুলে ধরে। তোর মোতালেবকে গিয়ে বলবি রহমান তালুকদারের নাতি ফিরে এসেছে। সে শুধু দাদুর ঘাড়েই খায় না, দরকার হলে মোতালেবের মতো মানুষের ঘাড় মটকাতেও পারে। রায়েদ কালুর পেটে এমন একটা পাঞ্চ মারে যে কালুর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। রায়েদ তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এখন তোদের এই ভাঙ্গা হাড়গোড় নিয়ে এখান থেকে দূর হ। আর যদি কখনো এই বাড়ির ত্রিসীমানায় তোদের দেখি, তাহলে তোদের লাশও এই গ্রামের কেউ খুঁজে পাবে না। কালু আর তার লোকেরা কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের মনে হচ্ছে যেন কোনো জ্যান্ত শয়তান তাদের উপর হামলা করেছে। রায়েদ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে হাত মোছে। গ্রামের মাস্তানগুলো তো দেখি একদমই আনফিট, 5 সেকেন্ডও টিকতে পারলো না। অন্যদিকে গ্রামের মাঠে রাতের বেলা পাহারা দিচ্ছিল শুভ। সে হঠাৎ দেখতে পায় দাদুর বাড়ির দিক থেকে কালু আর তার লোকরা রক্তাক্ত অবস্থায় পালাচ্ছে। শুভর বুঝতে বাকি থাকে না যে দাদুর বাড়িতে কিছু একটা হয়েছে। সে হাতে একটা বাঁশ নিয়ে দৌড়ে দাদুর বাড়ির দিকে আসে। দাদু, রহমান দাদু, আপনারা ঠিক আছেন? শুভর চিৎকারে দাদু আর রিয়া ঘুম থেকে উঠে আসে। রিয়া হেরিকেন জ্বালিয়ে দরজা খোলে। শুভ, তুমি এত রাতে এখানে কি করছো আর এত হাঁপাচ্ছ কেন? আপনারা ঠিক আছেন তো? আমি দেখলাম কালু আর ওর দলবল রক্তাক্ত অবস্থায় আপনাদের বাড়ির দিক থেকে পালাচ্ছে। রক্তাক্ত অবস্থায় মানে কি? ওরা এখানে কেন আসবে? ওরা কি আমার বাড়িতে হামলা করতে এসেছিল? আল্লাহ, তুই বাঁচিয়েছিস আমাদের। আমি তো কিছু করিনি দাদু, আমি তো এইমাত্র আসলাম। তবে ওদের অবস্থা দেখে মনে হলো কেউ ওদের খুব খারাপভাবে পিটিয়েছে। কেউ পিটিয়েছে? কে পেটাবে? আমাদের বাড়িতে তো আমি, ভাইয়া আর দাদু ছাড়া কেউ। রিয়ার কথা শেষ হওয়ার আগে রায়েদ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। তার চেহারায় সেই শান্ত ফানি লুক, যেন কিছুই হয়নি। কি ব্যাপার, এত রাতে তোরা সবাই বাইরে কি করছিস? ভাইয়া, তুমি জেগে আছো? তুমি কিছু শোনোনি? কি শুনবো, আমি তো গভীর ঘুমে ছিলাম। হঠাৎ শুভর চিল্লাপাল্লা শুনে উঠলাম। আপনি কি কিছু টের পাননি? কালু আর ওর লোকেরা তো এইমাত্র এখান থেকে পালালো। ও তাই নাকি? হয়তো অন্ধকারে ভূত টুত দেখে ভয় পেয়ে পালিয়েছি। গ্রামের ভূতগুলো তো খুব অ্যাক্টিভ মনে হচ্ছে। তুমি সব সময় ফাজলামো করো ভাইয়া। শুভ না আসলে তো আজ রাতে কি হতো কে জানে। আমি আসিনি রিয়া, কেউ একজন কালুদের মেরেছে। যেই মারুক, ভালোই করেছে। তুই বরং এখন বাড়ি যা শুভ, রাত অনেক হয়েছে। ঠিক আছে, আমি কাল সকালে আবার আসব। আপনারা সাবধানে থাকবেন। শুভ সেখান থেকে চলে যায়। রিয়া জানালার গ্রিল ধরে শুভর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে মুগ্ধতা। রায়েদ রিয়ার মাথায় টোকা দেয়।
কি রে, হিরোকে দেখে তো একদম ফ্ল্যাট হয়ে গেছিস মনে হচ্ছে। হিরোই তো, এত রাতে আমাদের জন্য ছুটে আসলো। ওর মতো ছেলে লাখে একটা হয় ভাইয়া। তা ঠিক, ছেলেটা ভালো। তবে তুই এখন গিয়ে ঘুমা, আমাকে একটু ছাদে যেতে হবে। এত রাতে ছাদে কি করবে? একটু বাতাস খাবো, তুই যা। রিয়া আর দাদু ঘুমোতে চলে যায়। রায়ের ধীর পায়ে ছাদে এসে দাঁড়ায়। রাত তখন 3টে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ রায়েদের পকেটে থাকা কমিউনিকেটর ডিভাইসটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে একটা রেড অ্যালার্ট মেসেজ ব্লিঙ্ক করছে। ডেভিড, জরুরি অবস্থা কি? এই সময়ে রেড অ্যালার্ট কেন? বস, আমাদের একটা বড় সমস্যা হয়েছে। ভিক্টরের লোকেরা জেনে গেছে যে আপনি বাংলাদেশে আছেন। ওরা কিভাবে জানতে পারলো? আমাদের পরিচয় তো নিখুঁত ছিল। মনে হচ্ছে $2 বিলিয়ন লেনদেনের সময় আমাদের একটি সেকেন্ডারি অ্যাকাউন্ট ট্র্যাক করা হয়েছিল। তারা ঢাকার স্থানীয় মাফিয়াদের সাথে যোগাযোগ করেছে। তারা জানে যে আপনি এই গ্রামে লুকিয়ে আছেন। তাহলে বুড়ো নেকড়েটা অবশেষে শিকারে নামার সিদ্ধান্ত নিয়েছে। বেশ মজার তো। বস, ব্যাপারটা গুরুতর। ওরা পেশাদার খুনির একটা দল পাঠিয়েছে। ওরা আগামীকাল রাতের মধ্যে চলে আসবে। ওদের আসতে দাও ডেভিড। আমি ভেক্টরের সাম্রাজ্য গুড়িয়ে দেওয়ার একটা কারণের অপেক্ষায় ছিলাম। আমি কি এখনই শ্যাডো টিমকে পাঠিয়ে দেব? না, ওদের প্রস্তুত রাখো। আমি এখনই আমার পরিচয় ফাঁস করতে চাই না। আমার আসল পরিচয় ওরা না জেনেই আমাকে, আমার দাদু আর রিয়াকে রক্ষা করতে হবে। কিন্তু বস, একা একটা পেশাদার খুনি দলের মুখোমুখি হওয়া, এটা তো আত্মহত্যা। তুমি তো আমাকে চেনো ডেভিড। আমি আত্মহত্যা করি না, আমি গণহত্যা করি। ঢাকায় হেলিকপ্টারটা তৈরি রেখো, যদি কোনো দরকার পড়ে। হ্যাঁ বস, শুভকামনা। রায়েত ফোনটা পকেটে রাখে। তার চেহারায় কোনো ভয় বা চিন্তার ছাপ নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস। মোতালেবের মতো লোকাল মাস্তানদের সামলানো এক জিনিস, আর আমেরিকার আন্ডারওয়ার্ল্ডের কিলারদের সামলানো আরেক জিনিস। রায়েত জানে কালকে রাতটা এই গ্রামের জন্য এক রক্তক্ষয়ী রাত হতে চলেছে। ভিক্টর, তুমি ভেবেছ আমাকে আমার দাদুর গ্রামে একা পেয়ে শেষ করে দেবে। তুমি জানো না তুমি একটা সিংহের গুহায় হাত ঢুকিয়েছো। কাল রাতে তুমি বুঝবে রায়েত তালুকদার কেন আমেরিকার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর নাম। রাতের অন্ধকার আরো গভীর হয়। রায়েত ছাদের কার্নিশে হাত রেখে দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকে। সে জানে কাল সকাল থেকে নীলার অহংকার, মোতালেবের ষড়যন্ত্র আর ভিক্টরের কিলারদের সাথে তাকে একাই লড়তে হবে। আর সেই লড়াইয়ে যদি তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়, তবে এই গ্রামের সাধারণ জীবন চিরতরে বদলে যাবে। রায়েত কি পারবে তার দাদুকে বাঁচাতে? সে কি পারবে নীলার অহংকার ভেঙে তাকে নিজের করে নিতে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামীকালের অন্ধকারে। পরের দিন সকালে রোদ উঠেছে, কিন্তু নীলার চোখে কোনো ঘুম নেই। সারা রাত সে বিছানায় এপাশ ওপাশ করেছে। কাল বিকেলে বৃষ্টির সময় পরিত্যক্ত চালার নিচে রায়েতের সেই তীব্র চাহনি, কোমরে তার হাতের উষ্ণ স্পর্শ আর কানের কাছে ফিসফিস করে বলা সেই কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা ঠোঁটের দিকে তাকায় আর রাগে চিরুনিটা ছুঁড়ে মারে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি নীলা, চেয়ারম্যান মোতালেবের মেয়ে। আমি কেন ওই বেকার ফালতু রায়েদের কথা ভেবে রাত জাগবো? ওর তো একটা ফুটা করিও নেই। নীলা নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে রায়েতকে চরম ঘৃণা করে, কিন্তু তার অবচেতন মন বারবার রায়েতকেই খুঁজছে। সে কোনো মতে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য গ্রামের হাটে যাওয়া। সে জানে রায়েত সাধারণত সকালের দিকে হাটের চারপাশে থাকে। আজ ওর সাথে দেখা হলে আমি বুঝিয়ে দেব যে আমি কে। কালও আমার নার্ভাসের সুযোগ নিয়েছে, আজ আমি ওর ইগো ভাঙবো। নীলা হাটে পৌঁছায়। সকালের হাট বেশ জমজমাট। গ্রামের মানুষজন শাক সবজি, মাছ, মুরগি নিয়ে বসেছে। নীলা চারিদিকে চোখ বুলিয়ে রায়েতকে খোঁজে। হঠাৎ সে দেখে হাটের একদম মাঝখানে বেশ বড় একটা জটলা। সেখানে গ্রামের সুদখোর মহাজন, যার নাম জব্বর। সে কাশেম চাচাকে গলার ধরে অপমান করেছে, আর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে রায়েত। কিরে কাশেম, কাল তোকে সময় দিচ্ছিলাম, কই আমার 60,000 টাকা কই? জাব্বার ভাই, দেহাই লাগে।
আমারে আর 2টা দিন সময় দিন, মেয়ের বিয়ের গয়নাটা বন্ধক রাইখা আমি আপনার টাকা দিয়ে দিমু। তোর মেয়ের গয়না দিয়ে আমি কি করব? আমার টাকা এখনই চাই, নইলে আজই এই হাটের মাঝখানে তোর কাপড় খুললা তোরে ন্যাংটা করুম। নীলা ভিড়ের একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। সে মনে মনে ভাবে এবার রায়েদ চরম অপমানিত হবে, কারণ জব্বর মহাজন গ্রামের অন্যতম প্রভাবশালী লোক, আর রায়েদের তো নিজেরই খাওয়ার টাকা নেই। কিন্তু রায়েদ খুব শান্তভাবে পকেট থেকে হাত বের করে জব্বরের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার জব্বার সাহেব, সকাল সকাল এত চিল্লাপাল্লা করছেন কেন? গলার রক্ত ছিঁড়ে যাবে। তুই কে রে ছোকরা? তুই মাঝখানে আইলি কেনে? স্যার এখন সর এখান থেকে। আমি তো সরতেই চাইছিলাম, কিন্তু আপনার চিল্লানো শুনে মনে হলো আপনার বুঝি ডায়রিয়া হয়েছে, তাই প্যান্ট নষ্ট করার ভয়ে চিল্লাচ্ছেন। মুখ সামলা কথা ক ছোকরা, আমি জব্বর মহাজন। আমার একটা কথায় তোর এই হাটের মাঝখানে জ্যান্ত পুত্তা ফেলবো। তা তো করবেনই, কিন্তু জ্যান্ত পুঁততে তো লোক লাগবে। আপনার লোক কালু ভাই তো কাল রাতে অন্ধকারে পিছলে পড়ে হাত পা ভেঙে বিছানায় পড়ে আছে, খবর পাননি? কালুর কি হইছে না হইছে সেটা তুই কেমনে জানোস? তুই বেশি বকিস না, কাশেমের থেকে আমার টাকা তুইল্লা দিবি। আমি তো বেকার মানুষ জব্বার সাহেব, আমার কাছে টাকা কোথায়? তবে আপনার কাছে তো অনেক টাকা। শুনলাম ঢাকা শহরে নাকি আপনার 2টা অবৈধ ফ্ল্যাট আছে, আর সুইস ব্যাংকের মতো কোনো এক ভুয়া বিদেশি ব্যাংকে নাকি আপনার কোটি টাকার ব্ল্যাক মানি জমানো আছে। রায়েদের কথা শুনে জব্বরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই খবর তো গ্রামের কেউ জানে না। নীলাও অবাক হয়ে রায়েদের দিকে তাকিয়ে থাকে। তো তুই কি আবল তাবল বকতেছস? আমার কোনো ব্ল্যাক মানি নাই। তাই নাকি? তা আপনার ফোনটা তো একটু আগে থেকে কাঁপছে, ফোনটা ধরছেন না কেন? হয়তো কোনো খারাপ খবর আছে। ঠিক সেই মুহূর্তে জব্বরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ঢাকা থেকে আসা একটা অচেনা নম্বর। জব্বর কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে। হ্যালো। ফোনের ওপাশ থেকে অচেনা কণ্ঠ ভেসে আসে। জব্বর, আমি ঢাকা আন্ডারওয়ার্ল্ড থেকে বলছি। তোর সব ব্যাংক অ্যাকাউন্ট, তোর ওই বিদেশি অ্যাকাউন্টের কোটি টাকা আর ফ্ল্যাটের দলিল সবগুলো আমার হাতে। তুই যদি এখন 1 সেকেন্ডের মধ্যে ওই বুড়ো চাচার ঋণ মকুফ না করিস তবে তোর পুরো সাম্রাজ্য আমি জিরো করে দেব, আর তোকে পুলিশে ধরিয়ে দেব। ভাইজান আমারে মাফ কইরা দেন। আমি সব সাইডা দিতেছি, আমার টাকাগুলো মাইরেন না ভাইজান। তাহলে ওই চাচার পা ধরে ক্ষমা চায় এখনই। ফোন কেটে যায়। পুরো হাট নিস্তব্ধ। জব্বর মহাজন ফোনটা পকেটে রেখে হঠাৎ করে কাশেম চাচার পায়ের কাছে বসে পড়ে। কাশেম ভাই, আমারে মাফ কইরা দেন। আপনার কোনো টাকা আমার লাগবো না। আপনার ঋণ আমি আইস থেকে পুরো মুকুব কইরা দিলাম। জব্বার ভাই, এটা আপনি কি কইতাছেন? আপনি আমার পা ধরতেছেন কেন? আমি অনেক বড় পাপ করছি ভাইজান, আমারে আর কিছু কোয়েন না, আমি চাই। জব্বর মহাজন প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পুরো হাটের মানুষ হতবাক। কেউ বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে এত বড় মহাজন একজন সাধারণ চাচার পা ধরে ক্ষমা চাইল। নীলার চোখ তো কপালে উঠে গেছে। কি হলো এটা? জব্বর মহাজনে তো ভয় পেল কেন? আর রায়েদ হাসছে কেন? ওর হাসির মধ্যে এমন কি রহস্য আছে যা আমি বুঝতে পারছি না? কাসেম চাচা, বলেছিলাম না আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। যান, এবার মেয়ের বিয়ের বাজারটা আরাম করে করুন। রায়েদ বাবা, তুই কি কোনো জাদু জানিস? মহাজন এমনি পালাইলো কেন? আরে চাচা, আমি জাদু জানবো কোত্থেকে? মহাজন হয়তো স্বপ্নে জমদূত দেখেছে, তাই ভয় পেয়েছে। আপনি যান। কাশেম চাচা আনন্দে কাঁদতে কাঁদতে চলে যান। রায়েদ ঘুরে দাঁড়াতেই দেখে নীলা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়েদ তার স্বভাবসুলভ টেনবার্গ হাসি দিয়ে নীলার দিকে এগিয়ে যায়। কি ব্যাপার নীলা, হাটে এসেছো কি স্কুটির পার্টস কিনতে, নাকি আমাকে দেখতে? তুমি জব্বর মহাজনকে কি বলেছো? ও এত ভয় পেল কেন? আমি আর কি বলবো, আমি তো শুধু বললাম ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কি আছে? তুমি মিথ্যে বলছো রায়েদ। আমি দেখেছি তুমি কিছু একটা করেছো। তুমি সাধারণ বেকার ছেলে নও। সাধারণ নয়,
অসাধারণ বলতে পারো। তা তুমি এত নার্ভাস কেন? কালকে রাতের ঘুমের ওষুধটা কি কাজ করেনি? শাট আপ। আমি কোনো ঘুমের ওষুধ খাই নাই। আর তুমি নিজেকে বেশি চালাক ভেবো না। আমি তোমার আসল রূপ একদিন ঠিকই বের করব। আসল রূপ দেখলে তো তুমি পাগল হয়ে যাবে নীলা। থাক না, আমি এমনই থাকি। অন্তত তোমার সাথে ঝগড়া করে সময় তো কাটে। তোমার সাথে কথা বলাই আমার ভুল। তুমি একটা সাইকোপ্যাথ। আর তুমি একটা ইগোস্টিক কুইন। সাবধানে থেকো। অহংকারের পতন কিন্তু খুব শব্দ করে হয়। নীলার রাগে পা ঠুকে সেখান থেকে চলে যায়। রায়েদ মুচকি হাসে। সে জানে তার আমেরিকার হ্যাকার টিম ডেভিডের একটা ক্লিকেই জব্বরের মতো লোকার মাস্তানদের শেষ করে দেওয়া যায়। কিন্তু বড় খেলা তো এখনও বাকি। এদিকে হাটের কোলাহল থেকে দূরে নদীর ঘাটে সকালের মিষ্টি রোদ নদীর জলে চিকচিক করছে। রিয়া আজ একটা সাধারণ সুতির শাড়ি পরেছে, চোখে কাজল। সে ঘাটের সিঁড়িতে বসে পা দোলাচ্ছে আর শুভর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শুভ সেখানে আসে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? কেউ দেখলে কি ভাববে? কে কি ভাববে তা দিয়ে আমার কি দরকার? আমি তো তোমাকে দেখতে চেয়েছি, তাই ডেকেছি। আপনি কিন্তু পাগলামি করছেন রিয়া। আমি একজন গরিব কৃষক, আর আপনি রহমান দাদুর নাতনি। তাতে কি হয়েছে? আমি তো আর তোমাকে আমার জমির দলিল লিখে দিতে ডাকিনি। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? কাল রাতে তুমি যেভাবে আমাদের বাড়ি ছুটে গিয়েছিলে, আমি মুগ্ধ হয়ে গেছি শুভ। আমি তোমাকে পছন্দ করি, খুব পছন্দ করি। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? আপনি আমার মতো ছেলের সাথে আপনার যায় না। আপনার ভাই জানলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমার ভাই জ্যান্ত পুঁতবে না, বরং তুমি যদি আমাকে রিজেক্ট করো তাহলে আমার ভাই তোমাকে আমেরিকা থুক্কু মানে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমেরিকা? জাহান্নাম? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি শুধু বলো তুমি আমাকে পছন্দ করো কি না। আমি এইসব নিয়ে কখনো ভাবিনি। তাহলে এখন ভাবো। আমি রিয়া তালুকদার। আমি যা চাই তা তো আমি আদায় করেই ছাড়ি। আর তোমাকে তো আমি মন থেকে চেয়েছি। কিন্তু আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি তো আপনাদের সমকক্ষ নই। পরিবারকে আমি সামলাবো। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো, বাকিটা আমি আমার ভাইয়া ঠিকই ম্যানেজ করে নেব। শুভর চোখে মুখে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে রিয়াকে পছন্দ করে। রিয়ার সরলতা তাকে টানে, কিন্তু সমাজের ভয় তাকে পিছিয়ে দেয়। রিয়া হাসি মুখে শুভর দিকে হাত বাড়িয়ে দেয়। শুভ দ্বিধাগ্রস্তভাবে রিয়ার হাতটা ধরে। নদীর শান্ত জল যেন তাদের এই নতুন সম্পর্কের নীরব সাক্ষী হয়ে থাকে। কিন্তু তারা কেউ জানে না আজ রাতে এই গ্রামে এমন এক ঝড় আসতে চলেছে যা তাদের এই নতুন সম্পর্ককে এক চরম পরীক্ষার মুখে ফেলবে। সকালের হাটের পর দুপুর গড়িয়ে এসেছে। গ্রামের পরিবেশ বেশ শান্ত থাকলেও রায়েদের মনে বইছে এক অন্যরকম সাইক্লোন। কাল রাতে মোতালেবের পাঠানো গুন্ডারা দাদুর বাড়িতে হামলা করতে এসেছিল। আজ এর একটা ফয়সলা হওয়া দরকার। রায়েদ সোজা গিয়ে ঢোকে গ্রামের সবচেয়ে বড় দোতলা বাড়িটায়, চেয়ারম্যান মোতালেবের বাড়িতে। ড্রয়িং রুমে তখন মোতালেব খবরের কাগজ পড়ছিলেন, আর একটু দূরে সোফায় বসে নীলা ম্যাগাজিন উল্টাচ্ছে। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, দুপুরে খাওয়ার পর কি ঘুমটা ভালো হয়নি? হঠাৎ রায়েদের গলার আওয়াজ শুনে মোতালেব চমকে ওঠেন। নীলাও ম্যাগাজিন থেকে চোখ তুলে তাকায়। রায়েদ কারো অনুমতির তোয়াক্কা না করে সোজা গিয়ে মোতালেবের দামি লেদার সোফায় বসে পড়ে। শুধু বসেই ক্ষান্ত হয় না, নিজের কাদা মাখানো জুতো সমেত পা তুলে দেয় সোফার ওপর। এই ছেলে, তোর এত বড় সাহস! তুই আমার বাড়িতে ঢুকে আমার সোফায় জুতো নিয়ে পা তুলেছিস? জুতো তো পায়ের জিনিস চেয়ারম্যান সাহেব, আর আপনার সোফাটা বেশ আরামদায়ক, তাই একটু রিল্যাক্স করছি। সমস্যা কি? রায়, তুমি পাগল হয়ে গেছো? এখনই পা নামাও বলছি। আরে নীলা, তুমিও আছো দেখছি। কাল রাতের পর তো তোমার হার্টবিট নর্মাল হওয়ার কথা না, তা কেমন আছো? মুখ সামলে কথা বলো অসভ্য ছেলে। বাবা, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও তো। তুই এখানে কি চাস রায়েদ? তোর বুড়ো দাদুকে বলিসনি আজ বিকালের মধ্যে জমির দলিল নিয়ে আমার কাছে আসতে? সেই দলিলে সাইন করার ব্যাপারেই তো কথা বলতে এলাম। কাল রাতে আপনার পাঠানো ইঁদুরগুলো তো অন্ধকারে রাস্তা ভুলে গিয়েছিল,
তাই ভাবলাম আমি নিজেই এসে আপনাকে আপডেটটা দিই। কি বলছিস তুই? কিসের ইঁদুর? ওই যে কালু আর তার চামচারা, বেচারাদের হাড়গোড় এত নরম, একটু ধরতেই মটমট করে ভেঙে গেল। এখন তো তারা হসপিটালে শুয়ে আপনার নাম জপছে। তুই তুই কালুকে মেরেছিস? তোর এত বড় বুকের পাটা! বুকের পাটা তো আপনার বড় চেয়ারম্যান সাহেব। রহমান তালুকদারের জমিতে হাত দেওয়ার সাহস করেছেন। আপনি জানেন না, ওই জমির প্রতিটা ধূলিকণায় আমার দাদুর সম্মান মিশে আছে। তোর দাদুর সম্মান নিয়ে আমি কি করব? ওই জমি আমার চাই। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কাল তোকে এই গ্রাম থেকে গুম করে দেব। গুম? আমাকে? আপনি তো অনেক মজার জোকস বলতে পারেন দেখছি, কিন্তু আমি তো জোকস পছন্দ করি না। আমি পছন্দ করি অ্যাকশন। রায়েত সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ ও ভয়ঙ্কর হয়ে ওঠে। মোতালেব রায়েদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা অজানা ভয় অনুভব করেন। শুনুন মোতালেব সাহেব, এটা আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং। এরপর যদি আমার দাদুর বাড়ির দিকে আপনার বা আপনার কোনো কুকুরের নজর পড়ে, তাহলে এই দোতলা বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। হাউ ডেয়ার ইউ! তুমি আমার বাবার সাথে এত অ্যারোগেন্ট ভাবে কথা বলছো? তুমি কি জানো বাবাকে? আমি জানি নীলা, কিন্তু তোমার বাবা জানে না আমি কে, আর জানার দরকারও নেই। তুমি এখন আমার বাড়ি থেকে বের হও রায়েত, এখনই। নীলা রেগে গিয়ে রায়েতকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু রায়েত চোখের পলকে নীলার হাতটা ধরে ফেলে। সে নীলার হাতটা এমনভাবে পেঁচিয়ে নিজের দিকে টানে যে নীলা ভারসাম্য হারিয়ে সরাসরি রায়েদের বুকের ওপর আছড়ে পড়ে। এই ছেলে, তুই আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস? মোতালেব তেড়ে আসতে চাইলেও রায়েদের একটা তীক্ষ্ণ চাহনি তাকে থামিয়ে দেয়। রায়েদ নীলার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে একেবারে মিশিয়ে ধরে। নীলা ছাড়ানোর চেষ্টা করলেও রায়েদের বেশিবহুল হাতের গ্রিপ থেকে বের হতে পারে না। বলেছিলাম না নীলা, আগুন নিয়ে খেলো না। তোমার এই ইগো, এই রাগ, এগুলো আমার কাছে বাচ্চাদের খেলনা। তুমি আমাকে ধাক্কা দেবে, তোমার এত ক্ষমতা এখনো হয়নি। আমাকে আমাকে ছাড়ো রায়েত, তুমি খুব খারাপ। আমি কতটা খারাপ সেটা তো তুমি এখনো দেখোনি। যেদিন দেখবে সেদিন তুমি আর এই অহংকার নিয়ে বাঁচতে পারবে না। রায়েদ এক ঝটকায় নীলাকে ছেড়ে দেয়। নীলা ছিটকে গিয়ে সোফায় পড়ে। রায়েদ তার শার্টের কলারটা ঠিক করে মোতালেবের দিকে তাকায়। চেয়ারম্যান সাহেব, মেয়েকে একটু কন্ট্রোলে রাখবেন, নইলে ওর এই ইগো একদিন ওকে ধ্বংস করে দিবে। হাসি তাহলে, ভালো থাকবেন। রায়েদ তার সেই ট্রেডমার্ক ফানি এবং অ্যারোগেন্ট হাসিটা দিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। মোতালেব রাগে কাঁপছেন, আর নীলা সোফায় বসে নিজের বুকের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার মনে হচ্ছে রায়েদ শুধু তার শরীর নয়, তার অহংকারকেও পিষে দিয়ে গেল। সময়টা দুপুরের শেষ ভাগ। অন্যদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারপাশের কোলাহলের মধ্যে হঠাৎ ভিআইপি টার্মিনাল থেকে বেরিয়ে আসে 4 জন স্যুটবুট পরা বিদেশি লোক। তাদের চেহারায় কোনো আবেগ নেই, শুধু পেশাদারি খুনির কাঠিন্য। এদের লিডার জনসন, তার হাতে একটা ট্যাবলেট যেখানে রায়েদের ছবি জলজল করছে। এই হলো লক্ষ্য, বায়েদ তালুকদার, তালুকদার সাম্রাজ্যের উত্তরাধিকারী। বর্তমানে একটি প্রত্যন্ত গ্রামে লুকিয়ে আছে। বস, ভিক্টর ওয়ান্টস হিম এলাইভ অর ডেড। ভিক্টর ওকে মেরে ফেলতে চায়, কিন্তু তার আগে ও চায় আর প্রিয়জনের কষ্ট পেতে দেখুক। আমরা প্রথমে দাদা আর বোনকে শেষ করব। When do you move? বাইরে আমাদের একজন স্থায়ী লোক অপেক্ষা করছে। সে অস্ত্র আর যানবাহনের ব্যবস্থা করবে। আজ রাতেই আমরা হামলা চালাবো। চলো এগোই। জনসন আর তার টিম কালো একটা এসইউভিতে উঠে বসে। গাড়িটি সোজা হাইওয়ে ধরে গ্রামের দিকে রওনা দেয়। তারা আমেরিকান আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর কিলার টিম। তারা জানে না যে তারা শিকার করতে যাচ্ছে নাকি নিজেরাই শিকার হতে চলেছে। অন্যদিকে গ্রামের মাঠে আরেকটা বিপদ ঘনিয়ে আসছে। রিয়াকে নদীর ঘাটে শুভর সাথে কথা বলতে দেখেছিল গ্রামের বখাটে ছেলে রফিক। রফিক অনেকদিন ধরেই রিয়াকে পছন্দ করে। সে তার দলবল নিয়ে মাঠের এক কোণায় শুভর জন্য অপেক্ষা করছিল। শুভ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রফিক তার দলবল তার রাস্তা আটকায়। কিরে শুভ, তোর তো দেখি ডানা গজাইছে। তুই রহমান বৈরার নাতনির লগে নদীর ঘাটে প্রেম করস,
রাস্তা ছাড়েন রফিক ভাই, আমি কারোর সাথে প্রেম করি না। মিশা কথা কস, আমি নিজের চোখে দেখছি তুই রিয়ার হাত ধইরা বসে আছিলি। তুই জানিস না রিয়া আমার টার্গেট? আপনাদের মতো খারাপ ছেলেদের টার্গেট হওয়া মেয়ে রিয়া না। আপনারা সরুন। ওর সাহস তো কম না। এই ধর তো শালারে, আজ ওরে এমন মায়ের দিমু যে জীবনে আর কোনো মায়ের দিকে তাকাইতে পারবো না। রফিকের দুজন চামচা শুভর দিকে তেড়ে আসে। শুভ সাধারণ কৃষক হলেও তার গায়ে অনেক জোর। সে এক ধাক্কায় একজনকে মাটিতে ফেলে দেয় এবং অন্যজনের মুখে একটা শক্ত ঘুষি মারে। আমি গন্ডগোল চাই না রফিক ভাই, আমাকে যেতে দেন। তুই আমার লোকের মারলি, আজ তোরে একদিন কি আমার একদিন। রফিক আর তার বাকি 3 জন লোক একসাথে শুভর ওপর ঝাঁপিয়ে পড়ে। শুভ একা 4 জনের সাথে লড়াই করতে থাকে। সে বেশ কয়েকজনকে কাবু করে ফেললেও পেছন থেকে হঠাৎ একজন একটা ভারী লোহার রড নিয়ে শুভর মাথায় সজোরে বাড়ি মারে। আহ! শুভ মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। রফিক শুভর বুকে একটা লাথি মেরে থুতু ফেলে। এটা তোরে ট্রেলার দিলাম, এরপর যদি রিয়ার আশেপাশে তোরে দেখি জ্যান্ত পইতা ফেলাবো। চল সবাই। রফিক আর তার দলবল শুভকে রক্তাক্ত অবস্থায় মাঠে ফেলে রেখে চলে যায়। শুভর চোখ ঝাপসা হয়ে আসছে। সে অজ্ঞান হয়ে যাওয়ার আগে শুধু রিয়ার হাসি মুখটা দেখতে পায়। এদিকে দুপুরের সেই ঘটনার পর নীলার মন কোনোভাবে শান্ত হচ্ছে না। ড্রয়িং রুমের সবার সামনে রায়েদের ওই স্পর্ধা, ওই অ্যাটিটিউড আর মোতালেবের মতন চেয়ারম্যানকে দেওয়া ওয়ার্নিং, সব কিছু মিলিয়ে নীলার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রায়েত আসলে কে? সে কি সত্যিই একটা বেকার ছেলে, নাকি এর পেছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে? নীলা তার বাড়ির পেছনের জানালা দিয়ে দেখতে পায় রায়েত গ্রামের বাইরের জঙ্গলের দিকে একাই হেঁটে যাচ্ছে। নীলা আর নিজেকে আটকাতে পারে না। সে চুপি চুপি রায়েতের পিছু নেয়। আজ আমি ওর আসল রূপ বের করেই ছাড়বো। ও নিজেকে খুব স্মার্ট ভাবে, তাই না? আজ ওর সব চালাকি আমি ভিডিও করে বাবাকে দেখাবো। জঙ্গলটা বেশ ঘন। রায়েত জঙ্গলের একটু ভেতরে একটা পুরনো বট গাছের নিচে এসে দাঁড়ায়। সে তার কাঁধের ব্যাগ থেকে একটা অত্যাধুনিক স্লিম ল্যাপটপ বের করে। নীলা একটু দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে এইসব দেখছে। ল্যাপটপ? এই বেকার ছেলের কাছে এত দামি ল্যাপটপ এলো কোথা থেকে? রায়েত ল্যাপটপটা অন করে এবং খুব দ্রুত কিছু কোড টাইপ করতে থাকে। ল্যাপটপের স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে কোটি কোটি ডলারের ট্রানজ্যাকশনের ডেটা ফ্ল্যাশ করতে শুরু করে। নীলা তার আইফোন বের করে ভিডিও রেকর্ডিং অন করে স্ক্রিন জুম করার চেষ্টা করে। ও মাই গড, এত ডলারের হিসাবও কেন করছে? ও কি কোনো মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত? নীলা ভিডিও করতে এতটাই মগ্ন হয়ে যায় যে সে খেয়ালই করে না রায়েত কখন তার ল্যাপটপ বন্ধ করে দিয়েছে। হঠাৎ নীলার মনে হয় তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা শীতল হাওয়া যেন তার ঘাড়ের কাছে দিয়ে বয়ে যায়। খুব তো ভিডিও করছো চেয়ারম্যান কন্যা, তা এই ভিডিও দিয়ে কি করবে? ইউটিউবে ছাড়বে নাকি বাবাকে দেখাবে? আহ! তুমি কখন এখানে এলে? তুমি তো ওখানে ছিলে। তুমি কি ভেবেছো তুমি লুকিয়ে আমার পিছু নেবে আর আমি টেরও পাবো না? তুমি তো দেখছি গোয়েন্দাগিরিতে একদম কাঁচা। তুমি আমার ফোন ছাড়ো। তুমি এই জঙ্গলে কি করছিলে? ওই ল্যাপটপে কিসের এত ডলারের হিসাব? তোমার তো অনেক জানার শখ দেখছি। তা তুমি কি জানো বেশি কৌতূহল মানুষের আয়ু কমিয়ে দেয়? নীলা কিছু বলার আগে রায়েত এক ঝটকায় নীলার হাত থেকে আইফোনটা কেড়ে নেয়। তারপর কোনো কথা না বলে ফোনটা সোজা পাশের একটা বড় পাথরের উপরে ছুঁড়ে মারে। দামি আইফোনটা সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তুমি পাগল হয়ে গেছো? আমার ফোনটা ভেঙে দিলে কেন? ফোন ভেঙেছি কারণ ওই ফোনে এমন কিছু ছিল যা তোমার দেখার কথা নয়, আর এখন আমি যা করব সেটা হয়তো তোমার সহ্য করার ক্ষমতা নেই। রায়েদের গলায় এবার কোনো ফানি বা মস্করার সুর নেই। তার চোখে চরম অন্ধকার আর সাইকোপ্যাথিক লুক। সে নীলাকে একটানে কাছে নিয়ে আসে এবং একটা বড় গাছের গুড়ির সাথে সজোরে চেপে ধরে। ছাড়ো আমাকে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ভয়? ভয় তো তুমি এখনো পাওনি নীলা। তুমি শুধু আমার ফানি রূপটা দেখেছো। তুমি জানো না আমি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারি। রায়েদের পেশিবহুল শরীরের চাপে নীলা প্রায় পৃষ্ঠ হওয়ার উপক্রম। রায়েদের একটা হাত নীলার কোমরে শক্ত হয়ে চেপে বসেছে।
আর অন্য হাতটা নীলার কানের পাশে গাছের সাথে রাখা। রায়েদের উষ্ণ বর্ণ নিঃশ্বাস নীলার মুখের ওপর পড়ছে। তুমি কি চাও রায়েদ? তুমি কি আমাকে মারতে চাও? মারতে চাইলে তো তুমি এতক্ষণে শেষ হয়ে যেতে। আমি তো তোমাকে কিছু বোঝাতে চাইছি। রায়েদ তার মুখটা নীলার ঘাড়ের একদম কাছে নিয়ে যায়। নীলা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রায়েদের ঠোঁট প্রায় নীলার ঘাড় ছুঁয়ে আছে। নীলার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে ওঠে। ভয় এবং অদ্ভুত এক কামনার মিশ্রণে নীলা থরথর করে কাঁপতে থাকে। তুমি আগুন নিয়ে খেলছো নীলা। তুমি ভাবছো আমি তোমার বাবার কাছে ওয়ার্নিং দিয়ে ভয় পেয়েছি। তুমি জানো না আমি কে। আমি কে জানলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। প্লিজ রায়েদ, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না। বললেও কে বিশ্বাস করবে না, কারণ রায়েদ তালুকদার যখন কোনো গেম খেলে তখন সে কোনো প্রমাণ রাখে না। আজ থেকে তুমি আমার নজরে আছো। তোমার একটা ভুল পদক্ষেপ আর তোমার বাবার অহংকার আমি এমনভাবে ভাঙবো যে তোমরা ভিখারি হয়ে রাস্তায় ঘুরবে। রায়েদ নীলার ঘাড়ে খুব হালকা করে একটা চুমু দেয়, যা নীলার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যাওয়ার মতন অনুভূতি তৈরি করে। তারপর সে নীলাকে ছেড়ে দিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরে জঙ্গলের আরেক দিকে হাঁটা শুরু করে। নীলা গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ে। তার দম বন্ধ হয়ে আসছে। রায়েদের ওই সাইকোপ্যাথ রূপ এবং তীব্র রোমান্টিক স্পর্শ তাকে রীতিমতন পাগল করে দিয়েছে। ও কি চায়? ওর স্পর্শে এত নেশা কেন? আমি ওকে ঘৃণা করতে চাই, কিন্তু ও যখন আমার কাছে আসে তখন আমি সব ভুলে যাই কেন? অন্যদিকে জঙ্গলের বাইরে গ্রামের রাস্তা ধরে দৌড়াচ্ছে রিয়া। তার চোখে জল। কিছুক্ষণ আগে গ্রামের এক ছেলে এসে তাকে খবর দিয়েছে যে শুভকে কে বা কারা মেরে রক্তাক্ত অবস্থায় মাঠে ফেলে রেখেছিল। এখন শুভকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুভ, শুভ, তোমায় কিচ্ছু হতে দেব না আমি। কারাই এই কাজ করলো, আমি ওদের ছাড়বো না। রিয়া পাগলের মতন দৌড়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায়। সেখানে একটা বেডে শুয়ে আছে শুভ। তার মাথায় ব্যান্ডেজ, মুখটা রক্তে মাখামাখি। শুভকে এই অবস্থায় দেখে রিয়া নিজেকে আর ধরে রাখতে পারে না। সে শুভর বেডের পাশে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। শুভ, এই শুভ, চোখ খোলো না শুভ। কারা তোমাকে এই অবস্থা করলো? রিয়া, রফিক আমাকে মেরেছে। ওরা বলছিল আপনার সাথে কথা বললে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। রফিক? এই বখাটে রফিকের এত বড় সাহস? তুমি চিন্তা করো না শুভ, আমি এর বিচার করব। রিয়া চোখ মুছে নিজের ফোন বের করে। তার হাত কাঁপছে। সে সোজা রায়েদকে কল করে। কি রে রিয়া, তুই কোথায়? বাসায় তো দেখলাম না। ভাইয়া, ভাইয়া, ওরা আমার শুভকে মেরেছে। ওর মাথা ফাটিয়ে দিয়েছে। কি বলছিস তুই? কে মেরেছে শুভকে? ওই গ্রামের রফিক। ও শুভকে হুমকি দিয়েছে যেন আমার সাথে কথা না বলে। ভাইয়া, শুভ এখন হসপিটালে। ওর অনেক রক্ত পড়েছে। তুই শান্ত হ রিয়া, আমি আসছি। ভাইয়া, আমি বিচার চাই। আমার শুভর গায়ে হাত তোলার শাস্তি ওদের পেতেই হবে। তুমি ওদের ছাড়বে না ভাইয়া? বলো না তুমি ওদের ছাড়বে না। রায়েদ ফোনটা পকেটে রাখে। তার চেহারায় এবার আর কোনো হাসি নেই, কোনো ফানি রূপ নেই। তার চোয়াল শক্ত হয়ে গেছে। দাদুর বাড়ির দিকে নজর দেওয়ায় মোতালেবকে সে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু তার বোনের ভালোবাসার মানুষের গায়ে হাত তোলায় সে আর কাউকে ওয়ার্নিং দেবে না। রফিক, তুমি একটা নিরীহ ছেলের গায়ে হাত তোলনি। তুমি রায়েদ তালুকদারের ইগোতে আঘাত করেছো। আজ রাতে তুমি আর তোমার দলবল বুঝবে আমেরিকার স্পেশাল ফোর্সের কমব্যাট স্কিল কতটা ভয়ঙ্কর হতে পারে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। রায়েদ জঙ্গলের পথ ধরে দ্রুত গ্রামের দিকে এগোতে থাকে। আজ রাতে শুধু মোতালেবের ষড়যন্ত্র আর ভিক্টরের কিলারদের সাথেই তার মোকাবেলা হবে না, রফিকের মতন লোকাল বখাটেদেরও সে চরম শিক্ষা দেবে। রায়েদ তালুকদারের আসল রূপ দেখার জন্য পুরো গ্রাম যেন এক অজানা আতঙ্কে অপেক্ষা করছে। রাত 9টা। গ্রামের একদম প্রান্তে থাকা ভাঙাচোরা ক্লাবঘরটায় সাধারণত রাতের বেলা কেউ আসে না, কিন্তু আজ সেখানে আলো জ্বলছে আর ভেতর থেকে অট্টহাসির আওয়াজ আসছে। রফিক আর তার দলবল, যারা বিকেলে শুভকে মেরেছিল, তারা সেখানে বসে মদ খাচ্ছে আর তাস পেটাচ্ছে। শালা শুভর সাহস দেখছস? আমার মুখের উপরে কথা কয়। আজ যেই মার দিছি এরপর আর
মাইয়ের দিকে তাকানোর সাহস পাইব না। রফিক ভাই, আপনার হাতে তো পুরো লোহার মতো, একটা বাড়িতে শালা শুইয়া পড়ছে। আরে এটা তো কিছু না। কালকে কালকে রহমান বইরার নাতনিরে সোজা তুলে নিয়ে যামু, দেখমু ওই বেকার রায় কি করতে পারে। রফিকের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ ক্লাব ঘরের দরজাটা সজোরে খুলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রায়েদ। তার পরনে কালো শার্ট, হাতা কোটানো, চেহারায় কোনো হাসি বাইগো নেই, শুধু এক শীতল ভয়ঙ্কর নীরবতা। কিরে রিয়াদ, তুই এত রাইতে এখানে কি চাস? মরার শখ হয়েছে নাকি? রায়েদ কোনো কথা না বলে ধীর পায়ে ক্লাব ঘরের ভেতরে ঢোকে এবং দরজাটা ভিতর থেকে লক করে দেয়। পকেট থেকে একটা চাবি বের করে সেটা প্যান্টের পকেটে রেখে সে রফিকের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। মরার শখ তো আমার না রফিক, তোর হয়েছে। তুই আমার বোনের পছন্দের মানুষের গায়ে হাত তুলেছিস। ওরে বাবা, বেকার পোলা আইছে বোনের বিচার করতে, তুই কি করবি রে? আমার লগে তোরও কি আজ হসপিটালে পাঠামো? হসপিটালে তো তোরা যাবি রফিক, কিন্তু আমি তোদের এমনভাবে পাঠাবো যে তোদের বাকি জীবনটা হুইল চেয়ারেই কাটাতে হবে। রফিক আর তার তিনজন চামচা হাসতে হাসতে রামদা আর লাঠি নিয়ে রায়েদের দিকে তেড়ে আসে। রায়েদ বিন্দুমাত্র না ঘাবড়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চামচা ওয়ান যখন লাঠি দিয়ে রায়েদের মাথায় আঘাত করতে যায়, রায়েদ বিদ্যুতের বেগে নিচু হয়ে লাঠিটা এড়িয়ে যায় এবং তার পেটে একটা ভয়ঙ্কর পাঞ্চ মারে। চামচা এক রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ে। শালা তো অনেক তেজ, ধর ওরে। বাকি দুজন রায়েদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রায়েদ আমেরিকান স্পেশাল ফোর্সের ট্রেনিং কাজে লাগিয়ে শূন্যে লাফিয়ে একজনের মুখে এমন একটা কিক মারে যে তার চোয়ালের হাড় মুটকে যাওয়ার শব্দ পুরো ক্লাবে প্রতিধ্বনিত হয়। অন্যজনের হাত মুচকে ধরে রায়েদ তাকে সোজা দেওয়ালের সাথে আছাড় মারে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রফিকের তিনজন লোক পঙ্গু হয়ে মেঝেতে পড়ে ফোপাচ্ছে। তুই মানুষ না ভূত? তুই এত মারামারি শিখলি কই? আমি তো এখনো শুরুই করিনি রফিক। তুই আমার বোনের চোখের জল ফেলেছিস, এর দাম তোকে তোর পা দিয়ে চোকাতে হবে। রফিক রামদা দিয়ে রায়েদের দিকে পাগলের মতন কোপ মারে। রায়েদ খুব সহজে সেটা আটকে দিয়ে রফিকের হাত থেকে রামদাটা কেড়ে নেয় এবং সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রফিকের গলা ধরে তাকে শূন্য তুলে একটা টেবিলে সজোরে আছাড় মারে। টেবিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমার সাইডে দে রায়েদ, আমি আর জীবনও শুভর দিকে তাকামু না, রিয়ার নামও মুখে নিব না। নাম তো তুই নিতে পারবি রফিক, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে নেওয়ার ক্ষমতা আমি রাখবো না। রায়েদ রফিকের ডান পায়ের ওপর এমন জোরে একটা লাথি মারে যে পায়ের হাড় ভেঙে চামড়া ফুঁড়ে বেরিয়ে আসার উপক্রম হয়। রফিকের ভয়ঙ্কর চিৎকারে ক্লাব ঘর কেঁপে ওঠে। রায়েদ তার শার্টের গলা ঠিক করে ক্লাব ঘরের দরজা খুলে অন্ধকারে বেরিয়ে যায়। রায়েদ গ্রামের রাস্তা ধরে দাদুর বাড়ির দিকে হাঁটছে। তার মনে হচ্ছে আজ রাতের ধ্বংসযজ্ঞ সবে শুরু হয়েছে। হঠাৎ তার পকেটে থাকা হাইটেক ডিভাইসটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা মম কলিং। রায়েদ দ্রুত কলটা রিসিভ করে। হ্যালো মা, এত রাতে কল করছো কেন? সব ঠিক আছে তো? রায়েদ বাবা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? মা, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি, কি হয়েছে? রায়েদ, পরিস্থিতি সুবিধার না। ভিক্টোরের লোকেরা বাংলাদেশে ঢুকে পড়েছে। ওরা আমাদের আমেরিকার হেডকোয়ার্টারে অ্যাটাক করার প্ল্যান করেছিল, কিন্তু আমাদের সিকিউরিটি ওদের আটকে দিয়েছে। তবে ওরা জানতে পেরেছে যে তুই বাংলাদেশে তোর দাদুর বাড়িতে আছিস। আমি জানি বাবা, ডেভিড আমাকে আপডেট দিয়েছে, আমি ওদের সামলাতে পারবো। না রায়েদ, তুই একা পারবি না। ওরা প্রফেশনাল কিলার, সাথে ঢাকা আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টাররাও আছে। আমি আর তোর মা আমাদের প্রাইভেট জেটে নিয়ে ঢাকা নামছি। তুই রিয়া আর তোর দাদুকে নিয়ে সাবধানে থাক। আমাদের শ্যাডো ফোর্স অলরেডি ঢাকায় পথে। বাবা, তুমি চিন্তা করো না, আমি দাদু আর রিয়াকে কিছু হতে দেব না। ভিক্টরের লোকরা আজ রাতে এই গ্রামে ঢুকে আর জ্যান্ত ফিরতে পারবে না। সাবধানে থাকিস বাবা, আমরা আসছি। কল কেটে যায়। রায়েদ বুঝতে পারে পরিস্থিতি এখন আর শুধু গ্রামের মাস্তানদের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকার আন্ডারওয়ার্ল্ড সরাসরি তার উপর হামলা করতে আসছে। সে দ্রুত দৌড়ে দাদুর বাড়িতে পৌঁছায়। রাত 11টা, পুরো গ্রাম নিস্তব্ধ। রায়েদ দাদু আর রিয়াকে একটা ভেতরের ঘরে লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে। সে দেখে দাদুর বাড়ির সামনের রাস্তায় পরপর 5টা কালো
প্রাডো গাড়ি এসে থামে। গাড়িগুলো থেকে ঢাকা আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টাররা এবং শুটবুট পরা আমেরিকান কিলাররা নামে। তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। প্রায় 30 জনের একটা ভয়ঙ্কর গ্যাং পুরো বাড়ি ঘিরে ফেলে। জনসন বলে, বাড়িটা ঘিরে ফেলো, কেউ যেন জীবিত বের হতে না পারে। বাইরের তালুকদারকে খুঁজে বের করো, আমার কাছে নিয়ে এসো। এদিকে চেয়ারম্যান মোতালেবের দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে নীলা। তার হাতে একটা টেলিস্কোপ, যা দিয়ে সে রাতের আকাশে তারা দেখত। হঠাৎ গাড়ির আওয়াজ আর হেডলাইটের আলো দেখে সে টেলিস্কোপ দিয়ে দাদুর বাড়ির দিকে তাকায়। ও মাই গড, এগুলো কারা? এদের হাতে তো বন্দুক। এত দামি গাড়ি এই গ্রামে কোথা থেকে এলো? আর রায়েত একা কেন ওখানে দাঁড়িয়ে আছে? নীলা দেখতে পায় রায়েদ একটা সাধারণ লোহার রড হাতে নিয়ে সে 30 জন কিলারের সামনে এসে দাঁড়ায়। তার চেহারায় কোনো ভয় নেই, বরং সেই পুরনো ফানি অ্যারোগেন্ট হাসিটা লেগে আছে। তুমি কি বাইরের তালুকদার লোহার রড দিয়ে আমাদের সাথে লড়াই করার পরিকল্পনা করছে? তুমি একটা বোকা। I might be a fool, Johnson, but I am the fool who was going to send you all straight to hell. Victor sent his dogs, but he forgot to warn them about the lion. ঢাকা আন্ডারওয়ার্ল্ডের একজন ডন তার বন্দুক রায়েদের দিকে তাক করে। বেশি কথা কস তুই ছোকরা, আজই তোরে জ্যান্ত ফুটো করমু। ফুটো তো তোদের হবে, আর সেটা এমন জিনিস দিয়ে হবে যা তোরা জীবনও দেখিসনি। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে প্রচণ্ড শব্দ করে একটা বিশাল ব্ল্যাক হক হেলিকপ্টার গ্রামের ওপর ঘুরতে শুরু করে। হেলিকপ্টারের পাখার প্রচণ্ড বাতাসে চারপাশে ধুলো উঠতে থাকে। গ্যাংস্টাররা এবং কিলাররা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। নীলাও তার ছাদ থেকে টেলিস্কোপে এই দৃশ্য দেখে পাথর হয়ে যায়। হেলিকপ্টার এই গ্রামে? এটা কি হচ্ছে? হেলিকপ্টার থেকে একটা শক্তিশালী সার্চ লাইটের আলো সোজা রায়েদের ওপর এসে পড়ে। সেই আলোর নিচে রায়েদকে আর কোনো সাধারণ গ্রামের বেকার ছেলে মনে হচ্ছে না। তাকে মনে হচ্ছে এক ক্ষমতাধর অপ্রতিরোধ বিলিয়নিয়র, যে পুরো অন্ধকার জগৎকে একা শাসন করতে পারে। রায়েদ তার হাতের রডটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ট্রেডমার্ক ইগোস্টিক হাসি দিয়ে কিলারদের দিকে তাকায়। গেম ইজ ওভার বয়স, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। রাতে নিকশ কালো অন্ধকার চিরে আকাশে ঘুরতে থাকা ব্ল্যাক হক হেলিকপ্টারের প্রচণ্ড শব্দে পুরো গ্রাম কাঁপছে। দাদুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা 30 জন কিলার এবং গ্যাংস্টারের চোখে মুখে চরম বিভ্রান্তি। হেলিকপ্টারের শক্তিশালী সার্চ লাইটের আলো ঠিকরে পড়ছে রায়েদের উপর। রায়েদের হাতের লোহার রডটা মাটিতে পড়ে আছে, আর তার ঠোঁটে সেই চেনা হিমশীতল হাসি। ওকে গুলি করো, এখনই গুলি করো। জনসনের নির্দেশে আমেরিকান কিলাররা বন্দুক তাক করার আগেই হেলিকপ্টার থেকে পরপর 10টি মোটা দড়ি বেয়ে নিচে নেমে আসে কালো পোশাক পরা স্পেশাল কমান্ডোরা। তাদের বুকে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট মিলিটারি কোম্পানি শ্যাডো ফোর্সেস এর ব্যাজ জ্বলজ্বল করছে। কমান্ডোরা মাটিতে পা রাখতে চোখের পলকে তাদের লেজার সাইট যুক্ত স্বয়ংক্রিয় রাইফেলগুলো কিলারদের দিকে তাক হয়ে যায়। ড্রপ ইওর ওয়েপেন্স নাও। আর ওইগুলো কার? মিলিটারি নাকি? গুলি চালা সবাই। ডন তার পিস্তল বের করে গুলি চালানোর আগেই রায়েদ বিদ্যুতের বেগে মুভ করে। সে এক লাফে ডনের সামনে গিয়ে তার হাতটা এমনভাবে মুচকে ধরে যে পিস্তলটা মাটিতে পড়ে যায়। এরপর রায়েদ ডনের হাঁটুতে একটা ভয়ঙ্কর কিক মারে। ডন আর্তনাদ করে মাটিতে পড়ে। বলেছিলাম না তোদের ফুটো করার জন্য এমন জিনিস আসবে যা তোরা জীবনও দেখিসনি। তুমি কি ভাবে এই ভারতের সৈন্যরা তোমাকে বাঁচাতে পারবে বাইরে? They are not mercenaries, Johnson. They are my employees, and you just trespassed on my property. ডন আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। জনসন রাগে অন্ধ হয়ে তার কন্ট্যাক্ট নাইফ বের করে রায়েদের দিকে তেড়ে আসে। রায়েদ একটুও না সরে জনসনের হাতটা মাঝপথে আটকে দেয়। তারপর স্পেশাল কম্প্যাক্ট স্কিল ব্যবহার করে জনসনের কনুয়ের জয়েন্টটা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। হাড় ভাঙার মটমট শব্দে চারপাশ স্তব্ধ হয়ে যায়। জনসন যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। ভিক্টরকে গিয়ে বলবি ওর সাম্রাজ্য আমি অলরেডি কিনে নিয়েছি, এখন শুধু ওর শ্বাস নেওয়াটা বন্ধ করা বাকি। বাকি কিলার এবং গ্যাংস্টাররা রায়েদের এই ভয়ঙ্কর রূপ আর কমান্ডোদের লেজারের আলো দেখে নিজেদের অস্ত্র মাটিতে ফেলে হাত তুলে স্যালেন্ডার করে।
ঠিক সেই মুহূর্তে মোতালেব চেয়ারম্যান হাসতে হাসতে তার বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি ভাবছেন এগুলো সব তার ভাড়াটে গুন্ডা। সাব্বাস কালু, সাব্বাস। তোরা তো দেখি ঢাকা থেকে একদম মিলিটারি ভাড়া করে এনেছিস। আজ রহমানপুরের জমি আমার। চেয়ারম্যান সাহেব, আপনার চোখের পাওয়ার তো দেখছি অনেক কমে গেছে। কালুকে তো আমি আগেই হসপিটালে পাঠিয়েছি। আর এরা আপনার লোক না, এরা আমার লোক। তো 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 তোর লোক? তুই গিয়ে আজে বাজে বকছিস, বেকার ছেলে। এই, তোরা ওকে ধরছিস না কেন? মোতালেবের কথা শেষ হওয়ার আগেই গ্রামের প্রধান রাস্তা দিয়ে পরপর 5টি কালো ল্যান্ড ক্রুজার এসে থামে দাদুর বাড়ির সামনে। মোতালেব অবাক হয়ে তাকিয়ে থাকেন। গাড়িগুলোর দরজা খুলে যায়। মাঝখানের গাড়িটি থেকে নামেন ছুট পড়া এক মাঝবয়সী গম্ভীর চেহারার মানুষ। তার সাথে একজন অত্যন্ত সুন্দরী আভিজাত্যে ঘেরা নারী। তারা রায়েদের বাবা এবং মা। রায়, তুই ঠিক আছিস বাবা? আমি ঠিক আছি বাবা, সব কন্ট্রোলে আছি। মোতালেব রায়েদের বাবার দিকে তাকিয়ে যেন ভূত দেখার মতন চমকে ওঠেন। তিনি এই মুখটা চেনেন। ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে এই চেহারা তিনি অনেকবার দেখেছেন। ইনি তো আমেরিকার টপ বিলিয়নিয়ার বিজনেস টাইকুন। আপনি আপনি এই গ্রামে? আপনি তো রহমানপুরের ছেলে। হ্যাঁ, আমি রহমান তালুকদারের ছেলে। আর এই রায়েত আমার একমাত্র উত্তরাধিকারী। তুমি আমার ছেলের গায়ে হাত তোলার সাহস করেছ মোতালেব। মোতালেব বুঝতে পারেন যে তিনি এতদিন কার সাথে ইগো দেখাচ্ছিলেন। তার অহংকারের পাহাড় মুহূর্তের মধ্যে ধসে পড়ে। তিনি কাঁপতে কাঁপতে রায়েদের বাবার পায়ের কাছে বসে পড়েন। আমারে মাফ কইরা দেন ভাইজান, আমি বুঝতে পারিনি। আমারে ধ্বংস কইরেন না। তুমি তো ধ্বংস হয়ে গেছো মোতালেব। কাল সকালের মধ্যে তোমার সব দুর্নীতি, তোমার সব অবৈধ সম্পত্তির হিসাব পুলিশের কাছে পৌঁছে যাবে। শ্যাডো ফোর্সেস টেক দেম অ্যাওয়ে। কমান্ডোরা মোতালেব এবং গ্যাংস্টারদের ধরে গাড়িতে তুলতে শুরু করে। ঠিক তখনই দাদুর বাড়ির দরজা খুলে যায়। রহমান দাদু লাঠিতে ভর করে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসেন। তার পেছনে রিয়া। দাদু তার 25 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে চোখের সামনে দেখে থমকে দাঁড়ান। বাবা, তুই ফিরে এসেছিস বাবা। বাবা, তুই ফিরে এসেছিস বাবা। আমার অহংকার তুই ভেঙে দিয়েছিস। আব্বা। রায়েদের বাবা ছুটে গিয়ে দাদুকে জড়িয়ে ধরেন। 25 বছরের জমানো অভিমান আর কষ্ট আজ চোখের জলে ধুয়ে যাচ্ছে। রায়েদ এবং রিয়া চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। আমাকে মাফ করে দে বাবা, আমি অনেক বড় ভুল করেছিলাম। আমার জমিদারির অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আব্বা, 25 বছর আগে আমাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কারণ আমি একটা গরিব সাধারণ ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আপনি বলেছিলেন ওই মেয়ে আমাদের তালুকদারের বংশের সম্মান নষ্ট করবে। আমি পাগল ছিলাম রে বাবা। আমি বুঝতে পারিনি ভালোবাসার চেয়ে আর কোনো বংশ পরিচয় হয় না। আজ দেখুন আব্বা, সেই গরিব ঘরের মেয়েটাই আমার হাত ধরে আমেরিকায় একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। আর তার গর্বের সন্তান আপনার এই নাতি রায়েদ আজ একা পুরো গ্রামের সম্মান বাঁচিয়েছে। দাদু রায়েদের মায়ের দিকে তাকান। রায়েদের মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেন। দাদু এগিয়ে গিয়ে রায়েদের মায়ের মাথায় হাত রাখেন। মারে, তুই আমার সব অপরাধ ক্ষমা করে দিস। আমি তোদের চিনতে পারিনি। এসব কি বলছেন আব্বা? আপনি আমাদের মুরব্বী। আপনার দোয়াতেই তো আজ আমরা এত দূর আসতে পেরেছি। পুরো পরিবেশটা এক চরম আবেগে ভারী হয়ে ওঠে। নীলা তার ছাদ থেকে নিচে নেমে এসেছে। সে মোতালেবের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে পাথর হয়ে সব দেখছে। যে ছেলেকে সে বেকার খ্যাত বলে অপমান করেছে, সে আসলে পুরো বিশ্বের অন্যতম ধনী এবং ক্ষমতাবান পরিবারের একমাত্র ছেলে। নীলার অহংকার, তার ইগো সবকিছু কাছের মতন ভেঙে চুরমার হয়ে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। নীলা। রায়েদ ধীর পায়ে নীলার কাছে এগিয়ে যায়। নীলা মুখ নিচু করে কাঁদছে। রায়েদ নীলার সামনে হাঁটু গেড়ে বসে তার থুতনি ধরে মুখটা উপরে তোলে। আমাকে আমাকে ক্ষমা করে দাও রাহেদ। আমি অনেক বড় অপরাধ করেছি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কোথায় গেল তোমার সেই অহংকার, মিস চেয়ারম্যানের কন্যা? বলেছিলাম না আমি কে জানলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমার সব অহংকার ভেঙে গেছে রায়েদ। আমি বুঝতে পেরেছি যে টাকার গরম আর ক্ষমতার অহংকার কতটা ঠুনকো।
তুমি আমাকে শাস্তি দাও, যা খুশি করো, কিন্তু আমাকে আর ঘৃণা করো না। ঘৃণা তো আমি তোমাকে কোনোদিনও করিনি নীলা। আমি শুধু তোমার ওই ফেক ইগোর পর্দাটা সরাতে চেয়েছিলাম। আর আজ তুমি একদম সত্যিকারের নীলা হয়ে আমার সামনে বসে আছো। রায়েত নীলাকে দুই হাতে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নেয়। অন্ধকারের মধ্যে রায়েদের পেশিবহুল উষ্ণ শরীর নীলার শরীরকে রীতিমতন পিষে ফেলে। নীলা এবার আর কোনো বাধা দেয় না, বরং নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয়। রায়েদের বুকের ভেতর মুখ লুকিয়ে নীলা বাচ্চাদের মতন কাঁদতে থাকে। রায়েত ফিসফিস করে নীলার কানের কাছে বলে, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অ্যারোগেন্ট কুইন। দুজনের মধ্যে তৈরি হয় এক গভীর বন্য এবং নেশাধর রোমান্টিক মুহূর্ত, যেখানে কোনো ইগো নেই, শুধু আছে তীব্র ভালোবাসা। রাত পেরিয়ে সকাল হয়। কাল রাতে ঝড়ের পর গ্রামটা যেন নতুন করে সেজে উঠেছে। রায়েত, তার বাবা, মা এবং রিয়া সোজা চলে যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে বেডে শুয়ে আছে শুভ, তার মাথায় ব্যান্ডেজ, কিন্তু সে এখন আশঙ্কা মুক্ত। রিয়া দৌড়ে গিয়ে শুভর হাত ধরে। শুভ, তুমি ঠিক আছো? অনেক ব্যথা করছে। আমি ঠিক আছি রিয়া, কিন্তু আপনারা সবাই এখানে? তুমি আমার মেয়ের সম্মান আর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছো শুভ। তোমার মতো সাহসী এবং সৎ ছেলে আমি খুব কমই দেখেছি। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি চাচা যান। আমি একজন গরিব কৃষক, আমি আর কি করতে পারি বলেন? তুমি গরিব নও শুভ, তোমার মনটা অনেক বড়। আমি রিয়া আর তোমার সম্পর্কের কথা শুনেছি। আমার কোনো আপত্তি নেই। তুমি সুস্থ হলে আমি তোমাকে আমেরিকা নিয়ে যাব। সেখানে তুমি পড়াশোনা করবে, আমাদের ব্যবসা দেখবে, তুমি আমাদের পরিবারের একজন হয়ে থাকবে। চাচা যান, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার নেই বাদারিল্ল, শুধু এটা মনে রেখো, রিয়া তালুকদার যা চায় তা তো সে পেয়েই ছাড়ে। আর আমার বোনকে তুমি যখন ভালোবেসেছো, তখন তোমাকে এই বেকার শ্যালকের কথাটা শুনতেই হবে। শুভ চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। রিয়া হাসি মুখে শুভর কপালে হাত রাখে। রায়েদের ফানি কথায় পুরো কেবিনের পরিবেশ হালকা হয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝে একটা দুঃখের ছায়া নেমে আসে দাদুর বাড়িতে। কাল রাতের অতিরিক্ত ইমোশনাল 25 বছর পর ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ এবং মানসিক ধকলের কারণে দাদু হার্ট অ্যাটাক হয়। হসপিটাল থেকে ফিরে রায়েত আর তার বাবা দাদুর বিছানার পাশে গিয়ে বসে। দাদুর শ্বাসকষ্ট হচ্ছে। বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। আব্বা, এমন কথা বলবেন না। আমরা আপনাকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাব। না রে বাবা, আমি আমার এই জমিদারের মাটিতে মরতে চাই। আমার আর কোনো আফসোস নেই। আমি আমার ছেলে, বৌমা, নাতি নাতনিদের একসাথে দেখেছি। এটাই আমার সবচেয়ে বড় শান্তি। দাদু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না বলেছিলে আমি তোমার ঘাড়ের উপর বসে খাবো? তুই তো আমার বংশের অহংকার ভাইয়া। তুই একা আমার এই গ্রামটাকে বাঁচিয়ে দিলি। তুই আমার চোখের মণি। তোরা সবসময় সবাই একসাথে থাকিস। রায়েদের মতন এত ইগোওয়ালা অ্যাটিটিউড দেখানো ছেলেও আজ দাদুর বুকের উপর মাথা রেখে বাচ্চাদের মতন হাওমাও করে কেঁদে ওঠে। দাদু হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরো জমিদার বাড়িতে কান্নার রোল পড়ে যায়। দাদুর মৃত্যু যেন একটি যুগের অবসান ঘটিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল। দাদু জানাজা এবং দাফন শেষে গ্রামের পরিবেশ বেশ শান্ত। রায়েতদের ফিরে যাওয়ার সময় হয়েছে। আমেরিকার আন্ডারওয়ার্ল্ডের ভিক্টরের পুরো গ্যাং ধ্বংস করতে রায়েতকে এখনই ফিরতে হবে। গ্রামের বাইরের খোলা মাঠে রায়েদের প্রাইভেট ব্ল্যাঙ্ক হোক হেলিকপ্টারটি স্টার্ট দেওয়া হয়েছে। পাখার প্রচণ্ড শব্দে ধুলো উঠছে। রিয়া আর শুভ চোখের জলে একে অপরের থেকে সাময়িক বিদায় নিচ্ছে। রায়েদ, তুই তৈরি তো? ভিক্টর কিন্তু এবার আরো বড় আঘাত আনার চেষ্টা করবে। ভিক্টর আর কোনো আঘাত হানতে পারবে না বাবা। আমি এবার আমেরিকায় গিয়ে ওর সাম্রাজ্যর শেষ ইটটাও উপড়ে ফেলবো। রায়েদ ব্ল্যাক স্যুট পরে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসে নীলা। নীলার পরনে আজ কোনো দামি জামা নেই, শুধু একটা সাধারণ সুতির শাড়ি। মুখে কোনো মেকআপ নেই, চোখের নিচে কান্নার দাগ। সে পুরোপুরি এক সাধারণ প্রেমিকা। রায়েত, রায়েত প্লিজ যেও না। নীলা, তুমি তো দৌড়ে এসেছো কেন? তোমার তো স্কুটি ছিল। আমার আর স্কুটির দরকার নেই রায়েত, আমার শুধু তোমাকে দরকার। তুমি কি আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? তুমি কি আর কোনো দিন আসবে না?
আমি গেলে তো তোমার খুশি হওয়া উচিত। গ্রামের ওই অহংকারী চেয়ারম্যানের মেয়ে তো আমাকে দু চোখে দেখতে পারতো না। আমি তোমার পায়ে পড়ি রায়েত, আমাকে আর ওই অহংকারের কথা মনে করিয়ে দিও না। আমি সব ছেড়ে দিয়েছি, আমি শুধু তোমার নীলা হয়ে বাঁচতে চাই। তুমি আমাকে সাথে নিয়ে চলো। রায়ের তাসে ট্রেডমার্ক ফানি অথচ তীব্র অ্যারোগেন্ট হাসিটা দেয়। সে পকেট থেকে কয়েক মিলিয়ন ডলারের একটি চকচকে ডায়মন্ড রিং বের করে। তারপর নীলার হাতটা নিজের হাতের মুঠো নিয়ে আংটিটা নীলার অনামিকায় পরিয়ে দেয়। এই রায়ের তালুকদার যা একবার নিজের করে নেয় তা কখনো ছাড়ে না। আমেরিকা পরিষ্কার করেই আমি আসছি আমার এই সাধারণ কিন্তু মিষ্টি বউকে চিরদিনের জন্য তুলে নিয়ে যেতে। আমি তোমার জন্য অপেক্ষা করব রায়েত, সারা জীবন অপেক্ষা করব। ওয়েট ফর মি মাই লাভ। রায়ের নীলার কপালে একটা দীর্ঘ উষ্ণ চুমু খায়। তারপর সে ঘুরে দাঁড়িয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। হেলিকপ্টারটি প্রচণ্ড শব্দ করে আকাশে উড়াল দেয়। নীলা চোখের জল মুছতে মুছতে হাসে। তার আঙুলে জলজল করছে রায়েদের ভালোবাসার আংটি। নিচে গ্রামের সবুজ মাঠ আর উপরে অনন্ত আকাশ। একটি অবহেলিত ছেলে কিভাবে পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়ে তার নিজের রাজত্ব আর ভালোবাসা ছিনিয়ে নিল, তারই এক অমর সাক্ষী হয়ে রইল এই গ্রাম।